রোজা চলে এলো, তোমার বাপের বাড়ি থেকে ইফতার এলো না যে বৌমা? ইফতার টেবিলে বসতেই বলে উঠলেন আমার শাশুড়ি। ইফতার বানিয়ে সব গুছিয়ে আসতে আজান শেষ হয়ে গেল। গলা শুকিয়ে কাঠ, একটা খেজুর মুখে নিয়ে শরবতের গ্লাসে হাত দিয়েছিলাম সবে। শাশুড়ির কথায় তৃষ্ণা মিটে গেল। একান্নবর্তী পরিবারের বিশাল টেবিল তখন মানুষে ভরা। টেবিলে সাজানো 10 পদের ইফতার। আয়েশ করে খাওয়ার ফাঁকে চোখ তুলে তাকিয়ে দেখছেন এদিকে। কেমন তুচ্ছ করা চাহনি। এমন ভরা মজলিসে খেতে বসবার পরেই আমার শাশুড়ি দাবি দাওয়া নিয়ে বসেন। আকারে ইঙ্গিতে বোঝান, বাপের বাড়ি থেকে আনার মুরদ নেই, আবার খেতে আসো। লজ্জা করে না? সবার আড়ালে অবশ্য এত রাগ করেন না, সরাসরি বাক্যবাণে জোরান। আমি কোন উত্তর দিলাম না। পানি দিয়ে ইফতার করা দরিদ্র বাবাকে মেয়ের শ্বশুরবাড়ির জন্য ইফতার আনার কথা বলার সাহস যে নেই। আমার নীরবতা দেখে আম্মার অসন্তোষ রাগে রূপ নিল। গমগমে গলায় বললেন, শুনো বৌমা, বিয়ের পর এটা তোমার প্রথম রোজা। তোমার বাপকে বলবা 10 রমজানের মাঝে ইফতার নিয়ে আসতে। আর চোখ ভরা জিনিস আনতে। সমাজে আমাদের সম্মান আছে। বিয়ের সময় তো একবেলা দাওয়াত কইরা খাওয়াতে পারলো না, অন্তত ইফতার খাওয়া। মুখে থাকা খেজুরটা এত তিতো মনে হলো, গলা দিয়ে নামলো না। বাবার চেহারাটা চোখে ভাসলো। নিজের সব সঞ্চিত অর্থ ব্যয় করে 8 মাস আগে আমার বিয়ে দিয়েছেন। ঘরোয়া আয়োজনের বাহানায় বরযাত্রী খাওয়ানোর খরচা বাঁচাতে পারলেও সমাজে প্রতিষ্ঠিত মেয়ের বাবার উপহার সম্মানী থেকে বাঁচতে পারেননি। সমাজ বলে মেয়ের ঘর সাজিয়ে দেয়া বাবার দায়িত্ব। সব তো মেয়ের জন্যই। না দিলে সংসারে অশান্তি হয়। মেয়ের সুখের কথা ভেবে ধার কর্জ করে লাখ দেড়েকের ফার্নিচার, সোফা, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, রান্নার সামগ্রী, ছাঁকনি থেকে ঝাড়ু অবধি সব দিয়েছেন। এখনো সেই ঋণের বোঝা টানছেন বাবা। মাসে যা টাকা আয় করেন সব চলে যায় দেনাদারের হাতে। এখন নুন আনতে পান্তা ফুরানোর দশা। নিজেদের জন্য ও রোজার বাজার করতে পারেননি, সেখানে মেয়ের শ্বশুর বাড়ির জন্য। আমি আশা নিয়ে চাইলাম আমার পাশে বসা আতিকের দিকে। বিয়ের 8 মাস হলেও আতিকের সাথে আমার পরিচয় 2 বছরের। মনের লেনা দেনা সম্পর্ক গড়িয়েছে বিয়েতে। আর কেউ না জানলেও আতিক আমার পারিবারিক অবস্থার কথা ভালোই জানে। আমার মন বলছিল আতিক মাকে বলবে, বাবা তো 1 বস্তা ইফতার বাজার করেছেন, এগুলোতে হয়ে যাবে আমাদের। যদি না হয় তবে আমি বাজার করে আনবো। আমি তো ভালোই আয় করি। ইফতারের জন্য পরের বাড়ির দিকে চেয়ে থাকতে হবে না। পাশে থাকার মতো কথা আওড়াবে, না পারলে অন্তত প্রসঙ্গ ঘোরাবে। কিন্তু আতিক কিছুই বলল না। মায়ের পাশে বসে আরাম করে পেঁয়াজু চিবাতে লাগলো। আমার দিকে একটাবার তাকালো না অবধি। এই যে টেবিল ভর্তি ইফতার সাজানো, অথচ আমি খালি প্লেট নিয়ে বসে আছি, সেদিকে খেয়াল করলো না। ভাবটা এমন যেন আমাকে চিনে না। আমি অবাক হয়ে দেখলাম ওকে। রাহেলা, তুমি বেগুনি নাও নাই যে? আমার খালি প্লেট ডিঙিয়ে খাবারের স্তূপ থাকা প্লেটে বেগুনি দিলেন আম্মা। রাহেলা আমার ছোট যা। এই তো মাস 4 আগে বিয়ে হয়েছে। বাবার অর্থবিত্ত ভালো। মাস ঘরতেই বস্তা ভরে বাজার পাঠান, শীতে কার্টুন ভর্তি পিঠা। রোজা আসার দিন 5 আগে 1 গাড়ি ইফতার পাঠিয়েছেন। শাশুড়ি এসবে বেজায় খুশি। লোক ডেকে ডেকে ইফতার বিলি করেছেন। আমার বড় ছেলের শ্বশুরবাড়ি থেকে এসেছেন। শ্বশুরটার আত্মা বড় উত্তু, হাতে সম্মান করে। বাড়ি চাচি জেঠিরা পানি চিবোতে চিবোতে বাহবা দিচ্ছেন, ছেলে ভালো বিয়ে করিয়েছেন দেখি। তা বড়টার কি অবস্থা? কিছু টিছু এলো না। আম্মা তখন মুখ পাকান। আমার কাছে রাহেলার জায়গাটা আলাদা। পরিবারের সবার কাছে ওর একটা দাপট আছে। আম্মা আমার মতো তাকে কথায় কথায় দুর্সাই করেন না, আদর আপ্যায়ন করেন। আমার মতো বাতিল তলার ভাত খেতে হয় না ওকে। মুরগি চামড়া দিয়ে ভাত শেষ করতে হয় না। বাড়ির ছেলেদের মতো ভরা মাংসের একটা পিস তার ভাগে পড়ে। 2 দিন পর পর আমার দেবরের সাথে ঝগড়া বাঁধিয়ে বাপের বাড়ি চলে যায়, তখন আম্মা বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসেন। আমার দেবরকেও বকেন খুব। আমার বেলায় অবশ্য সব ভিন্ন। আমার বাবার টাকা নেই, বস্তা ভরে বাজার আসে না। আমি রেগে বাপের বাড়ি গেলে বুঝিয়ে আনেন না, উল্টো ছেলেকে বোঝান, কি দেখা যে তুই ওরে পছন্দ করলি। আমার কাছে কত ভালা মায়া আছিল, বিয়া করলে কপাল খুইল্লা যাইত।
তা না কইরা কোন বস্তির ফক্কিন্নি তুলে এনেছিস? না আছে চলন বলন, না আছে আনমান সম্মান। তাও ঠাট দেখায় নির্লজ্জ মেয়ে। আর আনিস না, গেছে থাকুক, তোরে আমি আবার বিয়ে করাম। আম্মা গদগদ হয়ে বড় বউকে আদর আপ্যায়ন করছেন, আমি চুপচাপ দেখলাম। আসলে শ্বশুরবাড়িতে বউদের অবস্থান যাচাই বাছাই হয় রং রূপ আর বাবার অর্থবিত্তের উপর। একটা খেজুরে ইফতারের জবনিকা ঘটিয়ে চলে এলাম রুমে। সার সময় আমার করা গলা কানে এলো। ঠাট দেখায় যাইতাস যে এগুলানকে গুছাইব। বড়লোক ঘরের সম্বন্ধ দেখাই লোভে পইরা মায়া তুইলাদের কামকাজ আদব লেহাজ শেখায় নাই বাপ মায়। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, 3 বেলা নিয়ম করে আমার বাবা মাকে তিরস্কার করা হয়। সারাবেলা চুলোর তাপে পুড়ে রান্না করার পর লবণ এদিক ওদিক হলে আমার পুষ্টি উদ্ধার করা হয়। প্রতিবাদ করতে গেলে বাপের বাড়ি পাঠিয়ে দেয়ার ছেলের বিয়ের হুমকি দেয়া হয়। আর ছেলে নিশ্চুপ শুনে ঘরে আসতেই শরীর ভেঙে এলো। ক্লান্তিতে কান্নায় শরীর অসাড়, কিন্তু বিশ্রামের সুযোগ নেই। নামাজ পড়েই ইফতার গুছাতে হবে, এটো বাসন ধুতে হবে, তারপর চা বসাতে হবে। সবাই ইফতারের পর আরাম করে চা খায়, তারপর আবার রাতের রান্না বসাতে হবে। কত কাজ। মাগরিবের 3 রাকাত নামাজে সালাম ফিরিয়েছি সবে, অমনি আতিক এসে হাজির হলো। হনহন করে এসে জায়নামাজের সামনে দাঁড়ালো। রোজা রমজানের দিন মাকে না রাগালে হয় না তোমার? সারাদিন রোজা রেখে অফিস করে শান্তিমতো ইফতার করব, তোমার ক্যাচারের জন্য সেই উপায়ও নেই। বলক আসা চায়ের মতো বিরক্তি ফুটছে আতিকের চেহারায়। বিরক্তিটা আমার জন্য নয়, মায়ের চিন্তায়। আমার জন্য যদি মায়ের শরীর খারাপ হয়। মাতৃভক্তি ছেলে মায়ের প্রসঙ্গে বাদ বাকি সব বাদ। আমাকে প্রথম দিনই বলে দিয়েছে, মা মেরে ফেললেও টু করা যাবে না। আমার মা সবার আগে। প্রেম করবার সময় ওর মাঝে মায়ের প্রতি সমান ভালোবাসা দেখে ভাবতাম, যে মাকে এত আগলে রাখে সে নিশ্চয়ই বউকেও রাখেনি। আমার বাবাকে দেখতাম দাদিকে ভীষণ সম্মান করতেন। মা আর দাদির ঝগড়ায় কখনো দাদির উপর বিরক্ত হতেন না, বরং সুন্দর করে বুঝেছেন। দাদি মায়ের উপর রাগ করে না খেলে হাতে তুলে খাইয়ে দিতেন। দাদি তখন বিচার দিতেন, তোর বউ এটা ওটা বলেছে, বিচার কর তুই। বাবা দাদির কথায় মাকে কখনোই বকতেন না, বরং মা রাগ করে না খেলে সেদিন বাইরে থেকে মায়ের পছন্দের ভাজা পোড়া আনতেন। কখনো তাতেও মায়ের রাগ ভাঙত না, না খেয়ে ঘুমাতেন। তবে সকালবেলা মাকে দেখতাম আগের মতো প্রফুল্ল। ভাবতাম আতিকও এমন হবে, কিন্তু বিয়ের পর বুঝলাম আতিক আমার বাবার মতো নয়। সে মাকে ভালোবাসে অন্ধের মতো। সেই চোখে আর কাউকে দেখে না, আমাকেও না। আমি প্রলম্বিত শ্বাস ফেলে জিজ্ঞেস করলাম, তুমিও চাইছো আমি বাবার বাড়ি থেকে ইফতার আনি? আতিক কপালে বিরক্তির ভাঁজ ফেলে বলল, এগুলো তোমাদের বউ শাশুড়ির ব্যাপার, আমাকে এসবে টানবে না একদম। আমি কিছু বলতে নিয়েছিলাম, আতিক বলল, রোজায় ভীষণ টায়ার্ড, রেস্ট নিব, বিরক্ত করবে না। ধপ করে বিছানায় শুয়ে পড়ল আতিক। আমি ওকে দেখলাম, অবাক হয়ে। এই ছেলে আমাকে বিয়ে করবার জন্য আমার বাবার পায়ে পড়েছিল, সেই ভালোবাসা আজ কোথায়? সবার ক্লান্তি আছে, আমার ক্লান্তি নেই। বউদের ক্লান্তি থাকতে নেই, সংসারের দায়িত্বের ভারে অমন বিশ্রাম ভাগ্যে জুটে না। আমি রান্নাঘরে ঢুকলাম। ভেবেছিলাম ব্যাপারটা বেশি দূর আগাবে না, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে অনেক দূর এগিয়ে গেল। সমাজের বউ সম্মানের জন্য আমার স্থান হলো বাপের বাড়িতে। ঘড়ির কাঁটা রাত 2-এর ঘরে। চারদিক নিস্তব্ধ, ঘুমে বিভোর বাড়িতে আমি কেবল নিশাচরি। গন্তব্য সকাল সন্ধ্যার আপননির রান্নাঘর। দিনের সিংহভাগ কাটে এই ঘরেই। এমনিতে জিরোবার একটু ফুরসত পেলেও রমজান করা নাড়তেই বিশ্রাম সিন্ধুকে উঠল যেন। সবাইকে রাত্রিরের খাবার খাইয়ে সব গুছিয়ে শেষ করতে 12টা পেরিয়ে যায়। ক্লান্ত শরীরটা ঘুমে তলানোর মননে বিছানায় গা এলানোর পর স্ত্রীর দায়ে এসে পড়ে। আতিকের ঘুমানো ব্যবস্থা করা, মশারি টাঙানো, ঘোর পুরানো সব কোটায় সময় কাটা আরো আগায়। তারপর চোখ লাগতেই অ্যালার্ম বেজে ওঠে। ফের চুলোর দোরগোড়ায় দাঁড়াতে হয়। এই সময়টায় আমার আতিককে বেশ হিংসে হয়। সে মহাসুখে ঘুমাচ্ছে, তার কোন দায় নেই, কেউ জাগায় না।
একবারে শেষ সময় হেলে দুলে উঠে দুমুঠো অন্য মুখে নিয়ে আবার এসে বিছানা নেয়। কি সুখ! এত সুখ আমার কপালে জুটে না কেন? বউ বলে, গরম ভাত ছাড়া মুখে রোচে না পরিবারের কারো। দিনে দুবেলা ভাত রান্না করতে হয়। রাতের ভাত বিকেলে ইফতারের সাথে মাটির চুলায়। দিনের বেলার রান্না সারা হয় ঘরের বাইরে চালের রান্নাঘরে, লাকড়ি দিয়ে আগুন তাপে বসে। টিন শেডের ঘরে একটা রান্নাঘরও আছে। রাতের ভাতটা গ্যাসের চুলা রান্না করার অনুমতি আছে। এটা সৌভাগ্য বলা যায়। চুলোয় ভাত বসিয়ে রাতের এঁটো বাসন নিয়ে চলে গেলাম পুকুরে। ঘরের পাশে পুকুর, ঘরের কোণে লাইট জ্বলছে। তবুও পুকুর পাড়ে ঝোপঝাড় আর চারদিকের গাছ ছমছম পরিবেশে ভয় লাগে। কেউ একজন আশপাশে থাকলে ভালো হতো। আতিককে বলেছিলাম একদিন আমার সাথে একটু পুকুর ঘাটে যাবে। আমার একা একা ভয় লাগে। ভাগ্য সুপ্রসন্নতায় আতিক রাজি হয়েছিল বটে। কপালে বিরক্তির ভাঁজ পড়লেও নিয়েছিল কিছু। থালা বাসন বেশি ছিল বলে আমার হাতে আর ছিল না। আতিক এক হাতে দুটো পাতিল আর আরেক হাতে সাবানের কেস নিয়ে আমার পিছু পিছু রান্নাঘর থেকে বেরোবার সময় আম্মার সামনে পড়ল। আম্মা ছেলের হাত দেখেই বাছাই গলায় বলে উঠলেন, পোলা মানুষ থাকবো বাইরের কামে, মায়া মানুষ থাকবো পাকের কামে। পোলা মানুষ ঘরের কাম করন শরমের কথা। বাপ মার সামনে বউর আঁচলে ঘুইরা ঘরের কাম করস। ছি ছি, কি দিন কালাই! আমি তো এক গেলাস পানিও লইয়া খাইতে দিই নাই, আর 2 দিনকার বেলাজ বউ জামাইরে দিয়া কাম করাই। কি জিলতি! আম্মার কথা রেশে সেদিনের পর আর কখনো আতিক আমাকে সাহায্য করতে আসেনি। যতই ঝড় যাক আমার উপর দূর থেকেই তাকিয়েছিল। আম্মা দেখবে এ ভয় ঘরের বাইরে আমাকে অচেনাই করে থাকে। সবার সামনে বউয়ের প্রতি আগ্রহ দেখানোও মানা। বিয়ের প্রথম দিকে আতিক বাড়ি ফেরার সময় আমার জন্য এটা ওটা নিয়ে আসতো। এ নিয়েও আম্মা কথা শোনাতে ছাড়েননি। ছেলেকে বুঝিয়েছেন, বউরে এত লাই দিতে নাই। বউরে করা শাসনে রাখতে হয়। লাই দিলে মাথা দুইটা নাচু। প্রথম ধিক্কা টাইট না দিলে পরে সংসার নষ্ট কইরা ফেলবে। বউকে শাসনে রাখবি, জামাইরে কথায় উঠবস করব। বউগো এত আল্লাহ আবার। বউগো জায়গা স্বামীর পায়ের নিচে, মাদাত না। মাদাত তুলিস না। আতিক মায়ের কথা মনে তুলেছে কিনা জানি না, তবে তারপর আর আহ্লাদের পাহাড় নিয়ে হাজির হতে পারিনি আমি। আমার আহ্লাদের মতো বাড়ি ফেরার সময় আতিকের হাতও শূন্য হয়ে গেল। এখন আগ বাড়িয়ে আর সাহায্য চায় না, কারণ সেদিন আম্মা মনের ক্ষোভ কথায় উঠিয়ে শেষ করতে পারেননি। ছেলেকে আর কিছু না বললেও ছেলের আড়ালে আমাকে বেশ কথা শুনিয়েছে। কড়া গলায় হুঁশিয়ারি দিয়েছেন, আমার পোলারে আঁচলে বাঁধবার চেষ্টা করবা না, তোমার আঁচলই ছাড়াইয়া দিব। দীর্ঘশ্বাস ছেড়ে এই রাত দুপুরে একাই গেলাম পুকুর ঘাটে। বাসন মাজার সময় পুকুর পাড়ে ঝোপে কিসের শব্দ হলো। ভয় অন্তরাত্মা কেঁপে উঠল আমার। বিয়ের আগে হলে বাড়ি মাথায় তুলতাম চিৎকারে, থালা বাসন ছেড়েই পালাতাম। কিন্তু এখন আমি বউ। সংসার কাজই আমার একমাত্র কর্ম। এখন পালালেও খানিক পর এসে সে আমাকেই করতে হবে সব কাজ। বাড়ির মতো কোমলমতি হাত মাথায় ঠেকবে না, বলবে না অনেক করেছিস আর করতে হবে না, যা আমি করছি সব। ভয় পাস না, বাবা আছি। ওদিকে আর তাকালাম না। দোয়া পড়তে পড়তে বাসন মেজে উপরে উঠে এলাম। বল রেখে কলস হাতে ফের গেলাম পানি আনতে। ভাতের মার গালতে গিয়ে হাতে পড়ল, ঝলসে গেল হাতটা। অথচ উচ্চ শব্দটাও বেরুল না। সংসারে নেমে এত কিছু লাই দিলে চলে? তরকারি গরম করে টেবিল সাজানোর সময় আলমোড়া ভাঙতে ভাঙতে আম্মা উঠে এলেন। ভাতের মার হাতে পোড়ায় হাত ছড়াতে গিয়ে কয়েকটা ভাত নিচে পড়ে গেছে। তা দেখে গরম গলায় বললেন, একটা কামও ঠিক মতোই করতে পারো না। সারাদিন কাজ কাম করো না, 2টা ভাত রাঁধতে আইলা এইটাও পালাইয়া চালাইয়া নষ্ট করতেছ। মাগনা পাইছ তো জিনিসের মর্ম বুঝতাস না, বাপের বাড়ি থেকে আনে বুঝতা। মায়ে ভাত রান্দা ও শিখায় নাই। আম্মা মাটিতে পড়া করা ভাত দেখলেন, কেবল চোখ ঘুরিয়ে দেখলেন না আমার হাতের নরম মাংস লাল হয়ে ফোসকা পড়ে যাওয়াটা। বুঝতে চেষ্টা করলেন না কতখানি যন্ত্রণা হচ্ছে হাতে। মনের কথা নাইবা বললাম,
মনের হিসেবে কজনেই রাখে। ক্লিশো মনে সবাইকে খাবার পরিবেশন করলাম। কারো লবণ লাগবে, কারো পানি, কারো ঝোল, কারো ভাত, কারো লেবু, কারো ফল। এসবে আমার খাওয়া হলো না। সবার খাওয়া শেষ হবার পর জিরিয়ে প্লেট নিয়ে বসলাম। 2 লোকমা মুখ তুলবার পর আজান হয়ে গেল। পানিটাও গলায় নামলো না। শাহের পর কাজ নেই। দণ্ড শান্তিতে ঘুম আমার প্রাপ্য বটে, কিন্তু সেই সাথীও নেই। আতিক অফিসে যাবে, সকাল সকাল রেডি হতে গিয়ে কিছুই খুঁজে পায় না। কিছুক্ষণ পর পর কাজ ঝাঁকিয়ে বলে, কবিতা, আমার আয়রন করা শার্ট পাচ্ছি না, আমার ঘড়ি কই, আমার চিরুনি কই। ঘুমের ঘোর ঠেলে আমাকে আয়রন নিয়ে বসতে হয়। হুলস্থুল করে বাড়ি মাথায় তুলে অফিসের জন্য বিদায় নেয় আতিক। ততক্ষণে ঘুম পালিয়েছে। বাইরে হাঁস মুরগির ডাক কানে আসে। হাঁস মুরগি ছেড়ে দিয়ে এটো বাসন, রাতের কালিমাখা পাতিল নিয়ে ছুটি পুকুর ঘাটে। বড় বাড়ির একটাই পুকুর। সকাল হলে বাড়ির বৌজিরা হাড়ি পাতিল নিয়ে ভিড় করে। ছাই দিয়ে পাতিল মাজার সময় এক চাচি শাশুড়ি বললেন, কিরে আতিকের বউ, এইবার ইফতার টিফতার খাওয়াইবে না? ইঙ্গিতটা বুঝে আমি বললাম, শ্বশুর বাড়ির থাকলে বাপের বাড়ি থেকে আনতে হয় না। আমার কথায় বেজায় অসন্তোষ হলেন চাচি। চোখ মুখে নিদারুণ বিতৃষ্ণা ফুটে উঠল। কথা দিয়ে ঝাঝা করে তেরে এলেন যেন। কি কব, বউ উপর শ্বশুর বাড়ির হক আছে। একখান পোলা মানুষ করছে, টাকা পয়সা খরচ করাইয়া বিয়া দিছে, বউ নিয়ে আইছে, ভরণ পোষণ দিতেছে। পোলার বাপ মার তো কিছু পাওয়ার দরকার আছে। এগুলা সম্মান। সংসারে ভালা চলতে এগুলা দিতে হয়। মায়ের বাপ মাগো অনেক কিছু করণ লাগে, কইতে হয় না। আমার মায়ের জামাইয়ের বাড়ি টরফে টরফে সব দিছি। বিয়ার 3 বছর হইতাছে, এখনো গাঠটি বাইন্ধা বাজার যায়। মায়ের মান আছে, ভালা আছে মায়া। আমার মনে প্রশ্ন জাগলো, সংসারের সুখ বউয়ের মান বাবার বাড়ির দেনার মাঝে কে রেখেছে? বিয়ের শর্ত, ছেলে বউয়ের ভরণ পোষণের দায়িত্ব নিবে, সেখানে বাবার দায়িত্ব নেই। তবুও কেন বাবাকে জিম্মি করা হয়? আর মানুষ শুধু ছেলেকে করছে, মেয়েকে করে নাই। থেমে আয়েশ করে গল্প করলেন চাচি। আমার পোলার শ্বশুর ইফতারের কথা জিগাইছিল। কইয়া দিছি, ইফতার লাগবো না। তোমার চাচা শ্বশুর কদিন আগে এক গাঁটটি বাজার করছে, পুরা মাস চইলা যাইব। এত ইফতার খাইব কে? আর বউয়ের বাপ কিপটা, হাত দিয়া পানি সরে না, কিনাকে আনে, ভরসা নাই। এলাই বউরে কইছি, তোমার বাপরে কইও ইফতার না আয়না টাকা দিয়া দিতে। কাইল রাইতে পোলার কাছে 20,000 টাকা পাঠাইয়া দিছে। সমাজে চলতে হইলে সামাজিকতা জানতে হয়। আমি চাচির দিকে তাকালাম। চাচির চোখ মুখ খুশিতে ভাসছে। চাচিদের আর্থিক অবস্থা ভালো। সংসারে অভাব নেই, শরীরে স্বর্ণ অলংকারে ভরা। এক ছেলে বিদেশ থাকে, মাসে 1,050 টাকা পাঠায়। এমন 1,020 টাকা চাচির হাতের উপর দিয়ে যায়, তবুও ছেলের শ্বশুর বাড়ি থেকে আসা টাকার লোকটা ছাড়তে পারেননি। চাচির ছেলে বউ ঘাটে পাতিল মারছে। আমি ওর দিকে তাকালাম। দেখি সে ঢেউ খেলানো জলে চেয়ে দীর্ঘশ্বাস ফেলছে। চোখ মুখ হয়াল মলিন। চাচি যেতেই আমি প্রশ্ন করলাম, আমি না হয় বাপের বাড়ি থেকে জিনিসপত্র আনতে পারছি না বলে অসুখী? তোমার বাপের বাড়ি থেকে 12 মাসে 13 বার খরচাপাতি আসে, তবুও মুখ কালো কেন? চাচির বউয়ের নাম সুমি। প্রতিদিন ঘাটে দেখা হয়, ঘরে যাওয়া আসা হয় না তেমন। চাচি বউকে কড়া চোখে রাখেন। তার ধারণা, সবার সাথে মিশলে সলা পরামর্শ দিয়ে বউকে খারাপ করে ফেলবে। সে অন্য ব্যাপার যে তিনি নিজে গিয়ে যত্ন করে মানুষের বাসায় কাটি জ্বালিয়ে আসে। যাকগে, সুমি দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই শুধু খরচাপাতি দেখে, কেউ পেছনের গল্প দেখে না। এই যে কাল বাবা টাকা পাঠালো, সবাই খুশিতে আটখানা। কিন্তু কেউ কি জানে এই টাকা কোথা থেকে আসছে? আমার বাবার কাছে ভালোই টাকা পয়সা আছে, কিন্তু সে অনুযায়ী খরচও আছে। মায়ের কিডনিতে পাথর হয়েছে, কদিন আগেই অপারেশন, কতগুলো টাকা খরচা গেল। মাসে মাসে মোটা অঙ্কের মায়ের ওষুধে ডাক্তারের পেছনে যায়। দ্রব্যমূল্যের যা দাম, তাতে একটা সংসার চালাতে কতগুলো টাকা দরকার হয়।
মাসে মাসে বাসা ভাড়া, ভাই বোনদের পড়ালেখার খরচ সব মিলিয়ে বাবা হিমশিম খাচ্ছেন। কদিন আগে শীত গেল, 2 কার্টুন শীতের পিঠা দিয়েছেন। ননদের ছেলে হলো, স্বর্ণের চেইন দিয়েছেন। তারপর এখন রোজায় টাকা গেল, কদিন বাদে আবার ঈদে সবাইকে কাপড় চোপড় কিনে দিতে হবে। না দিলে আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে নেবে নিয়ে বলে দেন। লাজ লজ্জায় না এনে পারা যায় না। নিজেরা দেখে শুনে বিয়ে দিয়েছেন তো দায়টা বেশি। আবার না মেয়ের অশান্তি হয়। সমাজের এত নিয়ম কেন? বাবা মা কি মেয়ে জন্ম দিয়ে পাপ করে ফেলেছেন? বাবার চেহারাটা চোখে ভাসলেই কান্না আসে আমার। আমি স্তব্ধ হয়ে শুনলাম। এতদিন ভাবতাম বোধহয় আমার বেলাতেই এমন হয়। মনে মনে নিজেকেও দোষ দিতাম, ভাবতাম নিজের পছন্দে বিয়ে করেছি বলে সাজা পাচ্ছি। বাবা মায়ের পছন্দে বিয়ে করলে বোধহয় কপালটা এমন হতো না। কিন্তু সুমির কথা এখন মনে হচ্ছে আমার ধারণা ভুল। সুমির বিয়েটা ওর বাবা মায়ের পছন্দে হয়েছে। বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছে। দোষ যদি আমার লাভ ম্যারেজে হতো তবে সুমির মনে সুখ নামতো। আসলে বিয়ের ধরনে দোষ না, দোষ সমাজের নিয়মে। এই সমাজের ঘরে ঘরে এই নিয়ম গেঁথে গেছে। শাশুড়ি সমাজ যুগ যুগ ধরে কড়া চোখে প্রথার খেয়াল রাখছেন। শহুরে মানুষ কপাল কুঁচকে প্রশ্ন করে, তোমরা কেন লাই দাও? দোষটা তোমাদের। পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াও। শুনে আমার হাসি পায়, বলতে ইচ্ছে করে তোমাদের মতো গ্রামের মেয়েরা ডানা মেলেও উঠতে পারে না। উঠতে গেলেই ডানা ভেঙে বিয়ে দিয়ে দেয়। পড়ার পাঠ চুকিয়ে সংসারের চাবির বোঝা তুলে দেয়। আর সেই সংসারে এইসব নিয়মে লাইন না দিলে পরিণতি বিচ্ছেদ অবধি করায়। তোমাদের শিক্ষিত সমাজ অবধি ডিভোর্সি মেয়ে গ্রহণ করে না, সেখানে তো আমাদের অজপাড়াগারজ্ঞ সমাজ পারলে জীবন্ত ভূতে পরিত্যক্তকে। সংসার বাঁচানোর ভয়টা তাই একটু বেশি আমাদের। লাই নয়, আমরা বাধ্য, বাধা, ডানা ভাঙা পাখি শক্ত শিকলে বাধা। এক এক করে 5টা রোজা পেরিয়ে গেল। আমার শ্বশুরদের বড় বাড়ি। বাড়ির বউদের এক একজনের বাপের বাড়ি থেকে ইফতার আসছে। তাদের শাশুড়িরা বুক ফুলিয়ে তা বিলি করছেন। একটা বলে কয়েকটা খেজুর, 2 মুঠো ছোলা বুট, 1 বাটি মুড়ি, 1 বাটি চিরা, 2 লেবু, কয়েক চামচ শরবতের পাউডার। ওটা আমার হাতে দেওয়ার সময় টিপ্পনি কাটছেন আমার বাবার বাড়ির ইফতার নিয়ে। তার ঝাঁজ আম্মা আমার উপর উঠাচ্ছেন। আমাকে আমার বাবা মাকে জাদা শোনাচ্ছেন। ফকিন্নি, ছোটলোক, ভিখারি, খানকি, বেশ্যা শব্দগুলো আমার জিহ্বার আগায় থাকে। তাছাড়াও বিশ্রী ভাষায় গালি গালাজও করছেন। আমার বাবার বাড়ির ইফতারের খোটার মাত্রা রোজার সাথে সাথে বেড়েছে। কদিনের মাঝে কথার বানে আমার টিকে থাকা দায় হলো। সারাদিন ঘরে অশান্তি, চোখের সামনে বাবা মায়ের নামে মন্দ কথা শুনতে কাই বা ভালো লাগে। আমার হেলদোল না দেখে একদিন আম্মা আমার ফোন বাড়িয়ে দিয়ে বললেন, কে এক ফকিন্নির ঘরে ছেলে বিয়ে করালাম। আনমান সম্মান জানে না, পাড়া প্রতিবেশীর কাছে টেকা যাচ্ছে না। তোমার বাপকে বলো কালি ইফতার আনতে। বাবাকে ফোন বন্ধ এলো, চার্জ নেই বোধ হয়। মাকে ফোন দিলে তুলল ছোট বোন। বিকেল তখন। ভালো মন্দ জিজ্ঞেস করবার পর বললাম, মা কোথায়? রান্নাঘরে। ইফতারে কি হচ্ছে আজ? ছোলা বুট নেই ঘরে। এ মাসে কিস্তি দিয়ে বাবার হাতে টাকা পুড়িয়ে গেছে। কিনতে গিয়েও চাল, ডাল, তেল, পেঁয়াজ কিনে আর বাজারে কুল করতে পারেনি। ঘরে চিরা আছে, চিরা দিয়ে রোজা ভাঙো। মা ফোনটা ধরল। ক্লান্তি অবিশ্রান্ত স্বরটা শুনেই আমার গলা ধরে এলো। হাজার চেয়েও ঈদ শব্দটাও উচ্চারণ করতে পারলাম না। যারা কপালে ছোলাটাও জুড়ছে না তাদের কিভাবে বলবো ইফতার আনবার কথা? এতেও বেজায় খেপলেন আম্মা। কম হলেও ঘন্টা খানেক আমাকে কথায় ঝাঁঝা করলেন। ছেলে ফিরতেই তাকে বিচার দিলেন ইনে বিনিয়ে 10 কথা বানিয়ে। আতিক মাকে শান্ত করল। ইফতারের ঘরে আসতেই আমাকে বলল, এই রোজা রমজানে এত অশান্তি ভালো লাগছে না। কাল সকালে সিএনজি ধরিয়ে দিব, তুমি বাপের বাড়ি যাবে। তুই ভালো আছিস মা? মাথায় হাত দিয়ে নরম গলায় জিজ্ঞেস করলেন মা। সাধারণ একটা প্রশ্ন, অথচ আমার মনে হলো এর চেয়ে কঠিন প্রশ্ন আর দুটি নেই। কতদিন কেউ এমন করে জিজ্ঞেস করে না আমি ভালো আছি কিনা। গলা বাঁকিয়ে কান্না এলো আমার।
ইচ্ছে হলো চিৎকার দিয়ে বলি, আমি ভালো নেই মা, ও বাড়িতে আমি দুদণ্ড ভালো থাকি না। যার জন্য তোমাদের ছেড়ে গেলাম সেই আমার ভালো থাকার কারণ হয় না। এই যে আজ 4 দিন হতে চললো আমি বাপের বাড়ি এসেছি, নাতিকে একটা কলের উপর উঠেনি। সেদিন সেই সিএনজি ঠিক করে দিয়ে তুলে দিল, তারপর তার দেখা কথা কিছুই পাইনি। আমাকে নিয়ে ওর কোন আবেগ, অনুভূতি, চিন্তা কিছুই হয় না। বিয়ের আগের সব অনুভূতি ফ্যাকাশে। প্রেমিক কখনো স্বামী এক হয় না। স্বামী হবার পর সব বদলে যায়। কিন্তু বলতে পারলাম না, বাবার ঋণের চিন্তায় মায়ের চোখের নিচে কালি জমেছে। আমার মন্দ থাকার গল্প শুনলে মা একদণ্ডও শান্তিতে থাকতে পারবেন না, একটা সজীব শ্বাস ফেলতে পারবেন না। কালি জমা চোখ বেয়ে গড়াবেন চিন্তার অশ্রুজল। মায়ের মুখের দিকে চেয়ে আমি ঢোক গিলে ফেললাম। ঠোঁটে বড্ড সুখ তুলে হেসে বললাম, ভালো আছি মা। মা সুন্দর উত্তর দিলেন, তোদের ভালাতেই মোর ভালা থাকা। মা মলিন শ্বাস ফেললেন, তারপর বললেন, কি খাইবি? কি বানাইতাম তোর লেখা? এই প্রশ্নদ্বয়ও স্বাভাবিক, অথচ এক গৃহিণীর কাছে বড্ড অস্বাভাবিক। পরিবারের সবাই দিনে বারে বারে শুনলেও তার শোনার সৌভাগ্য হয় না দিন, সপ্তাহ, মাস, বছরে, কেউ বা আবার সারা জীবনে। তাদের পুরো জীবন উৎসর্গ অন্যের অন্য জোগাড়ে। আমাদের ঘরে রান্নার মতো তেমন কোন কিছু নেই, মায়েদের নিজেদের খেয়ে দিন গুলাতে কষ্ট হচ্ছে। তাও মা আমার মনস্থ জিজ্ঞেস করছেন, আমি জানি আমি কোন খাবারের নাম বললে মা যে কোন উপায় তা হাজির করবেন। মা তো এমনই হয়। মা মাই হয়, মা কখনো শাশুড়ি হয় না। এই প্রশ্ন শুনবার সৌভাগ্যে আমোদিত হয়ে আমি ভাবতে বসলাম আমার খাওয়া সম্পর্কে। এবং অবাক করা বিষয় হলো, আমার মনে পড়ল না কোন খাবারটা বড্ড আগ্রহ নিয়ে খাই। অনুধাবন করলাম আমার কোন পছন্দ নাই, কোন বাজ বিচার নেই। অথচ বিয়ের আগে আমার কত বাজ বিচার ছিল, এখন সব কোথায় হারিয়ে গেছে। সবার খাওয়ার পর যা বেঁচে যায় তাই খেয়ে নি, কোন অভিযোগ নেই। আমি মাকে বললাম, আমি সব খাই মা, যা ইচ্ছে বানাও। আমি আসবার পর বাবা বাজার করেছেন। ইফতারের জন্য ছোলা বুট, শাহির জন্য আমার পছন্দের রুই মাছ কিনে এনেছেন। আমি বারবার জিজ্ঞেস করলাম, টাকার উৎস? মা বললেন না। আমি ঘর ছাড়বার পর ছোট বোনকে বলতে শুনলাম, কারো কাছ থেকে ধার নিয়েছে। মা ডাঁটা শাক দিয়ে বড়া বানিয়েছে, ইফতারের জন্য পেঁয়াজ বেগুনিও করেছেন। ছোট বোন লেবু চিপে শরবত করেছে। অনেকদিন বাদে আমি তৃপ্তি ভরে খেলাম। পেঁয়াজিটা মুখে তুলে মাকে বললাম, পেঁয়াজিটা ভালো হয়েছে। কিভাবে বানাও আমার বলো তো। খানিক বাদে মা তার পাতের পেঁয়াজি আমার পাতে তুলে দিলেন। জিজ্ঞেস করতেই মুখ বাঁকিয়ে বললেন, খাইতে ভালো লাগে না। বাবা দিলেন না পেঁয়াজি, তবে খেলেনও না, পাতের একদিকে রেখে দিলেন। তারাবির পর মা বললেন, তোর বাবা তোর জন্য পেঁয়াজি রেখেছে। দীর্ঘ অবহেলার পর এই ভালোবাসা পেয়ে আমি পেঁয়াজি মুখে তুলেই কেঁদে ফেললাম। পরদিন সকাল সকাল কিস্তির লোক এসে হাজির হলো বাড়িতে। এ মাসের পুরো কিস্তি শোধ করতে পারেনি, এক কিস্তি বাকি আছে। তার টাকা চাইতে এসে চেঁচামেচি করে গেল মহিলা দুজন। বাবাকে দেখলাম নতমুখে গা ঢাকা দিতে। বাবা মাথা নিচু দেখে আমার বুক ভার হয়ে এলো আমার। বাবাকে সবসময় দেখেছি মাথা উঁচু করে চলছে। এসব ধার কর্জ বাবার পছন্দ ছিল না। দরিদ্রের খাতায় আমাদের নাম ছিল না। মধ্যবিত্ত পরিবার ছিল। বাবা ছোটখাটো একটা ব্যবসা করতেন। যে আয় হতো তা দিয়ে সুন্দর মতো সংসার চলে যেত। অভাব ঋণ ছিল না। সংসার চালিয়ে বাবা আমাদের শখ আহ্লাদও পূরণ করতেন। কিন্তু আমার বিয়ের পালা আসতেই পাত্রপক্ষের দাবি পূরণ বাবার সামর্থ্যের বাইরে ছিল। উপহার নামক যৌতুকে লাখ কয়েক টাকা গচ্ছা গেল। ফ্রিজ, ফার্নিচার, জিনিসপত্র। তারপর নিয়ম করে একে দাওয়াত করা, ওকে দাওয়াত করা। আদিকদের বংশের কেউ বিদেশ থেকে এলে, বাবা বিয়ে হলে তার উপলক্ষে পুরো কুশিকে দাওয়াত করতে হতো। না করলে শাশুড়ি কথা শোনাতেন, এটাই নাকি সম্মান। দেবরের বিয়ে হলো, সোনার চেইন দিল, দাওয়াত করে বউকে কাপড় চোপড় দিতে হলো। এক একটা দাওয়াতে 1030 টাকা খরচা। আজ এটা কাল ওটা করতে করতে ঋণের বোঝা কমার বদলে বেড়ে চলল। ঋণের পাহাড় ছুতেই সংসারের আদর বদলে গেল।
অভাব হানাদের বাবা যা আয় করেন তা পুরোটা চলে যায় ঋণের বোঝা মেটাতে। সন্তানের শখ আহ্লাদ পূরণ তো দূরে থাক, সন্তানের অন্য জোগাড়েও হিমশিম খান। সব আমার জন্য। নিজেকে এত নগণ্য মনে হচ্ছিল আমার। কেন মেয়ে হয়ে জন্মালাম? কেন সমাজের এত নীতি মানতে হবে? সে ওখানে কঠিন পণ করলাম, বাবার ঋণের পাহাড় আর বাড়তে দিব না। আর একটা জিনিসও নিব না ও বাড়ি। সে আম্মা যাই বলুক, যাই করুক। পীড়িত কইরা নাগরের লিগা বাপ মারে ছায়রা গেল, স্বামী সোহাগে মুহে চান ভাষণের কথা, মেঘ ভাসে জ্ঞান। হুগাইয়া কালা হইয়া আন্দার হইয়া গেছে দেখছেন ভাবি। লক্ষণ ভালা না। জামাইর লগে কাইজ্জা কইরা আইছে তেহেন গিয়া। উঠোনে কাপড় মেলতে গিয়ে কানে এলো ফিস ফিস শব্দ। আমাদের বাড়িটা বেশ বড়, অনেক ঘিরিওয়ালা পরিবার নিয়ে বাড়িটা। মাঝে বড় উঠোন। উঠোনের পাশে একটা ভেড়াঘরের ভেতরে বাড়ি, দুই নারী আমাকে নিয়ে মহা গবেষণা চালাচ্ছেন। খেয়াল করছেন মায়া একাই আইছে, জামাই আয় নাই। দিতে আইল না, এমনেও আইল না। যে জোলা লইয়া আইছে মনে হয় একেবারে পাঠাইয়া দিছে। রোজা রমজানের দিনে কেউ বাড়ি বউ পাঠায় কোন হানে? মায়ের চরিত্রে দোষ আছে, মেলাইয়া নিয়ে। প্রতিটা বাড়িতে দুই একজন কুটিল নারী থাকে যারা একের সাথে অন্যের প্যাঁচ লাগায়। ভদ্র ভাষায় যাদের পাশের বাসার আন্টি বলা হয়। আমাদের বাড়িতে এই তালিকায় আছেন এই দুই নারী। প্রতিবেশী কাকি। মানুষের বিরুদ্ধে এমনভাবে মিথ্যা রটাবে যে সে নিজেই দ্বিধায় পড়ে যাবে। কোন মেয়ে যদি কোন ছেলের দিকে একবার তাকাতে দেখেন তবে সেই ছেলেকে মেয়েরা প্রেমিক ভেবে বিয়ে শাদীর কথাও প্রচার করে দেন। কথা ঘুরাতে ঘুরাতে এত গাঢ়ভাবে চরিত্র দাগ বসায়। মফস্বলে মেয়ে বাপের বাড়ি এসে একদিনের বেশি দুদিন থাকতে প্রতিবেশীর ধরেই নেন, ঝগড়া করে এসেছে। পারলে এখনই তালাক করিয়ে দেন। বাবা মা থেকেও তার চিন্তা বেশি যেন। বাবার ঘরে খাচ্ছে অথচ চিন্তা প্রতিবেশীদের। কাকিরা দীর্ঘক্ষণ আমার সমালোচনা করার পর একে অপরকে বললেন, বাদ দেন ভাবি, রোজা রমজানের দিন। আমাগো কি কাম কনে? এলেই গাই কিচ্ছু কইতাছি। এতক্ষণে মনে পড়ল এখন রোজার দিন। ভেবে হাসি পেল আমার। কাপড় মেলা শেষ করে আমি ঘরে চলে এলাম। পরদিন সকাল সকাল সেই কাকি এলেন আমাদের ঘরে। আমি তখন ঘুম থেকে উঠেছি সবে। বিছানা গোছাচ্ছিলাম। কাকির আমাকে দেখে অবাক হয়ে বললেন, কবিতা নেই, ভালা আছুনি? মেলাদিন পরে দেখতাছি তোমারে। তোমার মারে কত জিগাই তোমার কথা। কাকি স্বরে মধু ভাসছে। এত আন্তরিকতা বোধ হয় আমার মাও আমাকে দেখান না। কাল আড়ালে তাদের কথা না শুনলে আমি বোধ হয় এটাকে আন্তরিকতাই ভেবে নিতাম। কিন্তু এখন আমি কাকি দিকে তাকিয়ে ভাবছি মানুষ এত নিখুঁত অভিনয় কিভাবে করে। ভালো আছি কাকি। আপনি ভালো আছেন? কাকি খুব আদর নিয়ে বুকে জড়ালেন। তারপর বললেন, তোমাকে দোয়ায় ভালো আছি। বসক কথা কই। কতদিন কাছে পাই না তোমারে। তা আমাকে জামাইরা ভালো আছেনি? আইল না যে? কায়দা করে উত্তর নিতে চাইলেন। আমি ধীরে বললাম, ওর অফিস আছে তো। মা ঘরে আছে জেঠি। যান। কাকি মায়ের কাছে যেতেই হাঁপ ছাড়লাম। এত মেকিদা গায়ে লাগছিল। কাকি মায়ের সাথে কি বলেছেন জানি না। তবে কাকি যাবার পর থেকে মায়ের মুখে অমানিসা নামল। চুলোর কাছে বসে দুই একবার আসলে চোখ মুছতেও দেখলাম। জিজ্ঞেস করলাম, বলল না কিছু। বাবা দোকান থেকে খোশ মেজাজে বাড়ি ফিরেছেন বিকেলবেলা। ইফতারের সময় তার মুখও মলিন হলো। কাল একসাথে ইফতারটা যতটা আনন্দের ছিল আজ ততটাই যেন বিশাল। রাতের বেলা মাকে জেকে ধরলাম, আসল ঘটনা সামনে এলো। আমার শ্বশুরবাড়ির পাশের বাড়ি কাকির বাড়ি। আমার শাশুড়ি পাশের বাড়ি গিয়ে আমার বেশ বদনাম করেছেন। আমি সংসারের একটা কাজও করি না, আতিককে কান ভাঙিয়ে মায়ের বিরুদ্ধে নেয়ার চেষ্টা করি। বেয়াদবি করি, ঝগড়া করি, আম্মার মুখে মুখে তর্ক করি। জিনিসপত্র ভাঙচুর করি, রান্নাবান্না কাজকর্ম কিছুই পাই না। কাজ করি না কিন্তু সবার আগে খেয়ে নিই। সংসারে অশান্তি করি। আমার জন্য সংসারে অশান্তি। সামাজিকতা জানি না, আনমান সম্মান করি না।
এবার আমি ঝগড়া করে বাপের বাড়ি চলে এসেছি। এমন বেয়াদব বউ রাখবেন না আম্মা। কাকিমা সেসব কথা রসিয়ে কাকিকে বলেছেন। কাকি কাল এসে মাকে বলেছে। শুধু মা না, মোটামুটি এখন পুরো এলাকায় জানে কবির মিয়া বড় মেয়ে সংসারে বনিবনা করতে না পেরে বাপের বাড়ি এসেছে। ছাড়াছাড়ি হয়ে যাবে। এবং কি এখন আমার নামে আরো কত গুজব উঠছে, আমার কত দোষ সামনে আসছে। কেউ কেউ চরিত্রের উপরও আঙুল তুলছে। আমার যে এত দোষ আমি নিজেই জানতাম না। অবাকই হলাম শ্বশুরবাড়িতে নিজের রাজত্বের গল্প শুনে, এমন গল্প শুনতেও সুন্দর। হাসিও পেল ভীষণ। আমার হাসি দেখে মা ডুকরে উঠলেন। তুই হাজায় কাইজ্জা কইরা আইছস। আমি মায়ের চোখে ভয় দেখলাম। সমাজের ভয়। আমার কাঁধে ডিভোর্সে ট্যাগ লাগার পরিণতির ভয়। বিয়ের বছর ঘোরানোর আগেই যদি তালাক নিয়ে বাপের বাড়ি এসে পড়ি, তবে সমাজ তো আমাকেই দোষ দিবে। নিশ্চয়ই মেয়ের দোষ আছে, নইলে তালাক হইল কেন? ছেলেদের কোন দোষ হয়? ছুরি তরমুজের উপর পড়ুক, কিনা তরমুজ ছুরির উপর কাটবে তো তরমুজি। সমাজ তো বাঁচতে দিব না আমায়। ছোট বোনকে নিয়ে ভয়। মেয়েটা বড় হয়ে গেছে, চোখে লাগে। বিয়ে শাদী দিতে হবে। আমার ডিভোর্স হলে ওকে তো কেউ বিয়ে করবে না। ওর জীবনটাই শেষ হয়ে যাবে। কত ভয় মায়ের। আমি হাসতে হাসতে নিজের ঘরে চলে এলাম। আমার এত হাসি পাচ্ছে কেন বুঝতে পারছি না। আবার চোখ বেয়েও পানি পড়ছে। কি হচ্ছে যে আমার সাথে? দোলাচল নিয়ে আতিকের নাম্বারটা ডায়াল করলাম। আতিক বোধ হয় ভারী আয়েশ করে মুভি দেখছিল। ভুট্টা ভাজা খেতে খেতে জীবনের সৌন্দর্য উপভোগ করছিল। আমার ফোনে বিরক্তই হলো। হ্যালো, ফোন দিয়েছ কেন? আমার আবার হাসি পেল। শব্দ করেই হেসে ফেললাম। আমার হাসির শব্দে আতিক ভেবাচেকা খেয়ে গেল বোধ হয়। এটাকে বলি আমার আন্দাজ। আমি হাসতে হাসতে বললাম, শুনলাম তোমরা নাকি ইফতারি আর তালাক দুই পাল্লায় নিয়ে ওজন মাপছ। আমার সংসার বাঁচাতে মা তার গলার চেইন বিক্রি করে দিলেন। এই চেইনটা আমার নানির শেষ স্মৃতি। ছোটবেলা থেকে দেখে এসেছি মা এই চেইনটাকে বেশ আগলে রাখতেন। সবসময় গলায় পড়তেন, এক মুহূর্তের জন্য খুলে রাখতেন না। অভাবের হাজার স্রোত ভেসে এলেও মা এই চেইন বিক্রি নাম নেননি কখনো। সেই চেইনটা মা বিক্রি করে দিলেন আমার সংসার ভাঙ্গনের গান শুনে। পাড়া প্রতিবেশীদের সান্ত্বনার নামে কটাক্ষে টেকা দুষ্কর হচ্ছিল। বিয়ের বছর ঘোরানোর আগেই মেয়ের ছাড়াছাড়ি কথা উঠল, এ নিয়ে সে গেছেছি। মা নিরুপায় হয়ে আমার শাশুড়িকে কল দিলেন। আমার শাশুড়ি আমার মাকে কি বলেছেন শুনিনি, তবে দেখেছি কান থেকে ফোন নামিয়ে মা আঁচলে মুখ গুজে কেঁদে উঠেছিলেন। মাকে দেখাচ্ছিল অসহায় হরিণীর মতো, যার বাচ্চা বাঘের মুখে, অথচ তিনি কিছু করতে পারছেন না। ঘরে তখন কানাকড়িও নেই। ধার চাইতে গিয়ে ধারও পেল না। শেষমেশ মা এক ফাঁকে গিয়ে নিজের মায়ের শেষ স্মৃতি বলি দিয়ে এলেন। সেই টাকায় বাবা বস্তা ভরা বাজার করে আনলেন। আমি এর কিছুই জানতাম না। মা বাবা আজ লাগতে দেননি। ঘুম থেকে উঠে ঘরে বুট, মুড়ি, তেল, পেঁয়াজ সহ ইফতার আইটেমে ভরে যেতে দেখে আমার কলিজায় ফাটল ধরল যেন। টাকার উৎস জানতে পেরে কেঁদেই উঠলাম। জেদি স্বরে বললাম, এক জিনিস নিয়েও আমি যেতে পারবো না মা। দরকার নেই এমন ঘর করার। মা কপাল চাপড়ালেন, এ অলক্ষণে কথা বলতে নেই। বিয়ের পর স্বামীর বাড়ি থাকাই মায়ের সৌন্দর্য। বাপের বাড়ি হইল অপমান। ঠিক এই মুহূর্তে আমার কি করা উচিত? ও বাড়ি যাওয়া, নাকি এমন নিচু মানুষ ছেড়ে দেয়া? কিন্তু ছাড়লে আমি থাকবো কোথায়? যেখানে আমার বাবা মা আমাকে রাখতে যাচ্ছে না, সেখানে সমাজের কাছে কি আশা করব? বাবা বাড়ি ছাড়া তো আমার আর কোন গতি নেই। নেই পড়ালেখা। সব ছেড়ে ছুড়ে যাবার মতো সাহসও নেই। এই গ্রামে মেয়েদের করবার মতো কিছু নেই। শহরেও আজকাল দেহ বেচা ছাড়া আর কোন চাকরি মেলাভার। কোথাও গেলে একটা মাথা গোজা ঠাই লাগে, সম্মানে বাঁচার মতো পরিবেশ লাগে। আমার কোথাও কিচ্ছু নেই। কি করব আমি? পরাজিত সৈন্যের মতো মাঠ ছাড়লাম। নিজেকে আরো নিচে নামিয়ে ইফতার নিয়ে রওনা হলাম সংসারে। যাবার পর ভেবেছিলাম আম্মা কথা শোনাবেন, কিন্তু সিএনজি থেকে কাপড়ের ব্যাগের সাথে বড় বড় ইফতারের বস্তা দেখে গলা নামিয়ে নিলেন।
চোখে খুশি টেনে ইফতার নিয়ে বসলেন। বসার ঘরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন ইফতারের আইটেম। তারপর পাড়াপড়শিদের ডাকলেন, দেখা যাও আমার পোলার শ্বশুর বাড়ি থেকে ইফতার আইছে। মহিলা মণ্ডলের আসর বসল। আমার মায়ের কলিজা কেটে দেয়া টাকার বদনামে হলো। মুখ বাঁকানো তার ছিল তা বেশি এলো। এই মুড়িগুলা একেবারে সস্তা। রাস্তা থেকে তুইলল্লা ধরাই দিছে তোমার বাপে। রাহেলার বাপে আনছে গিউজের মুড়ি। খাইতে মজা আছে। এত অল্প খেজুর তো মুই ফকিরেও দিই না। এরা মায়ের শ্বশুর বাড়ি পাঠাইছে। ইফতারে খাইছ? ইফতার তো চোখে লাগে না। কি আনছো এগুলো? আমারই শেষ হয়ে যায় গো। মাইনসেরে কি দিম? দাওয়া পাল্টা দাওয়া চলছে, তুলনা সমালোচনা। আমি বুকে পাথর চেপে দেখছি অকৃতজ্ঞতার নমুনা। আমার বাবা মায়ের কত কষ্টের টাকা সব বিফলে গেল। এত কষ্টের বিনিময়ে বদনাম ছাড়া কিছুরই ভাগিদার হলেন না। ঘরে বুট নেই, মা এক মুঠো বুটও নিজেদের জন্য রাখেননি, সব দিয়ে দিয়েছেন। আজ তারা চিরা ভিজিয়ে ইফতার করবেন। সব ইফতার যখন গাড়ি দিয়ে উঠাচ্ছিল তখন ছোট বোনটা হাহাকার নিয়ে তাকিয়েছিল। মাকে ফিসফিস করে বলেছিল, মা সব দিয়ে দিবে। আমাদের ঘরে তো কিছুই নেই, আমরা কি খাবো? একটু রাখো। মা রাখেননি, সব দিয়ে দিয়েছেন। আবার না কম পড়ে মেয়েটাকে কথা শোনায়। এত ত্যাগের বিপরীত কি পেল? সেদিন আমার বাবার বাড়ির ইফতার পরিবেশন হলো টেবিলে। খেতে খেতেও সে কি বদনাম। এটা ভালো না, দূর এটা কি। জাদা শরবত বলে আমার দেবর 2 গ্লাস শরবত খেল। সস্তা মুড়ি, এগুলা আমরা খাই না বলে আম্মা 2 মুঠো মুড়ি বেশি নিলেন। আতিককেও দেখলাম বেশ আয়েশ করেই খেতে। শ্বশুরবাড়ি থেকে ইফতার এসেছে বলে কথা, কিন্তু আমি খেতে পারলাম না। একটা খেজুর মুখে তুলবার পর মনে হলো মায়ের চেইনটা গলায় আটকে গেছে। খালি গলায় মা নানিকে স্মরণ করে কাঁদছেন। সেই কান্নার আওয়াজ এলো কানে। আর কোন আইটেম নামলো না। অবশ্য আজ আমার প্লেট ভর্তি ইফতার। বাবার বাড়ি থেকে আসার সুবাদে ইফতার জুটেছে কপালে। আমার যা রাহেলা মা হতে যাচ্ছে, সুখবরখানা শুনেই আম্মা আনন্দে একখানা। রাহেলার পেট ছুঁয়ে বললেন, বেঁচে থাক, আর বংশের প্রদীপায়ও। রাহেলাকে বারবার বলে দিলেন, মো নাতি চাই। ভাবখানা এমন যেন নাতি নাতনির ঠিক ঠিকানা রাহেলার কাছে। রাহেলার মুখে হতাশা দেখলাম। সারাদিন বমি হয়, পেটে কিছু থাকে না। মুখে দিলেই গা গুলিয়ে আসে। শরীর দুর্বল, মাথা ঘুরায়, দাঁড়াতে পারে না, রোজাও রাখতে পারে না। এত কষ্টের ধন তার এত বাধা ধরা নিয়ম করবে কেন? আল্লাহ যায় দিক তাতেই খুশি। ঘরে খুশির বন্যা বয়ে গেল। সবার মনে আনন্দ, কেবল আমি ছাড়া। আমি এত হতভাগী যে এই খুশিটাতে ও নিজেকে ছোঁয়াতে পারলাম না। পরিবার বা বংশে একই সময় বিয়ে হওয়া দম্পতির মাঝে যে আগে যে সুখবর শোনায় সে যেমন বাবা পায়, তেমন যে গর্ভবতী নয় সে কটূক্তিও পায়। আমিও পেলাম। আমার আগে রাহেলার বিয়ে হলো, সে মা হয়ে যাচ্ছে, আমার কোন খবর নাই। আমার তো আগে সংবাদ দেওয়ার কথা ছিল। আমার শাশুড়ি বিয়ের দিনই বলে দিয়েছেন 1 বছরের মধ্যে তার নাতি চাই। সেদিন সবার তারা দেখে মনে হচ্ছিল পরদিনই সুখবর শোনানো বাধ্যতামূলক। বিয়ে হয়েছে মানে বছর ঘুরতেই বাচ্চা হওয়া যায় না, কোনো শব্দ নেই। সুবিধা অসুবিধা বলে কিছু নেই, হতেই হবে। বাচ্চা হতে দেরি হলে দোষটা গিয়ে পড়ে বউয়ের ঘাড়ে। এখানে যদি স্বামী বাচ্চা নিতে অনাগ্রহী হয় কিংবা তার কোন সমস্যা হয়, তবুও দোষ হয় স্ত্রী। তার বাচ্চা ধারণ নিয়ে প্রশ্ন তুলে এক একটা কথা এমন ভাবে ফোড়ায়, কলিজায় ফোর হয়ে যায়। রাহেলার সুখবর জানার পর প্রত্যেকটা মানুষ এসে প্রশ্ন করছে, তুমি কবে শোনাইবা? বিয়ে আগে হইল, বাচ্চা হইল না, সমস্যা আছে নাকি? কেউ শাশুড়ির কানে এসে বলল। ছোটরায় পরে আয়সা খবর শোনাইয়া দিল। বড়টার অহনো খবর নাই। এতদিন হইয়া গেল, লক্ষণ তো ভালা না। দেখেন বান্ধা টান ধানা পইরা গেল আবার। বাচ্চা আমার ভীষণ পছন্দ। একটা বাচ্চার দোয়া করেছিলাম সেই কবেই, কিন্তু আদিক বাচ্চা চাইছে না। এ কথা আম্মাকে বলতেই আম্মা উল্টো আমাকেই কথা শোনালেন।
আমি নাকি নিজের দোষ তার নিরীহ ছেলের উপর চাপিয়ে দিচ্ছি। আমার ভাগ্য ভার কোন কিছুতে সুফল হয় না, যাই ধরি তাই খারাপ হয়। আমাকে আমার ভাগ্য আমার কোলকে গালি দিলেন। আম্মা আতিককে বলেছেন বোধ হয়। রাতে আতিক স্পষ্ট বলল, বাচ্চার কথা মাথা থেকে সরাও। বাচ্চা মানেই দায়িত্ব। চাকরিটা সবে ধরেছি, আরো ভালোবাসে প্রতিষ্ঠিত হই। এখন এত দায়িত্ব নেয়ার অবস্থায় নেই। মাকে বলে দিবে। আমি শুনলাম, শোনাই তো আমার একমাত্র কাজ। আম্মা প্রতিদিন বাচ্চার জন্য তারা দিয়ে গেলেন। তিনি এমন পর্যায়ে চলে গেলেন যে শাহিদে উঠে চুল ভেজা না দেখলেও কথা শোনাতেন। তারপর রোজার মাঝে যখন আমার ঋতুবতী সময় এলো, আমি রোজা রাখিনি টের পেতেই আম্মা যেন বাঘিনীর মতো গর্জে উঠলেন। খুব অশ্লীল ভাষায় গালাগাল করলেন, যেগুলো বউ শাশুড়ির নয়। শুধুমাত্র পিরিয়ড হওয়ার দোষে আম্মা পারলে আমার গায়ে হাত তুলেন। চোখ রাঙিয়ে হুঁশিয়ারি দিলেন, আবারও নাপাক হইছস কালুকি, করে কি ভরা সাইজ, বাচ্চা ভরে না কেন? পরের মাসে যদি তোর নাপাক সময় আহে তয় আমার পোলারে আরেক বিয়া করাম। একখান বাচ্চা দিবার মুরদ নাই। কি লইয়া দুনিয়াত পাঠাইছে আল্লাহ তোমারে, না জানি কোন বান্ধা পোলার কপালে জুটল। মানুষ ভেদে অবস্থার সংজ্ঞা আলাদা। প্রচন্ড অসুখে নেতিয়ে যাবার পর ও কাজ থেকে রেহাই মেলে না, আমার উদ্বিগ্নতার বদলে নির্বিকার স্বয়ং মনে করিয়ে দেয়া হয় এটাই সংসার। সংসারে বউদের আরাম বলতে কিছু নেই। আবার একই অবস্থায় যদি রাহেলা পড়ে তবে তার ভাগ্যজুলিতে উদ্বিগ্নতা পড়ে। সেক্ষেত্রে হয় মানবিকতা। অসুখ নিয়ে কাজ কিভাবে করবে, আরাম করাই সাজে তার। এটা বিয়ের পরের নিত্যকার দৃশ্য। পেটে ব্যথা, মাথা ব্যথা, শরীরের পুরো গিটে গিটে ব্যথা। একে এই সময় তার উপর আবহাওয়া বগলে ঠান্ডা লেগেছে। দুটো মিলে নাজেহাল অবস্থা। উপরিলাভ হিসেবে সংসারের কাজ তো আছেই। সব সামলাতে হিমশি খাচ্ছিলাম আমি। ইফতার, চেহরি, রাতের খাবার তৈরির পর শরীরটা গোলাচ্ছিল না। একটু আরাম করে শুয়েছিলাম। অমনি শাশুড়ি ডাকলেন। রুগ্ন শরীরটাকে টেনে নিয়ে যেতেই আম্মা জানালেন, কাল বাসায় ইফতারের আম্মা তার ভাই বোনদের দাওয়াত দিয়েছেন। আদেশ দিলেন 50 জনের আয়োজন করতে। আমি শুধু আম্মার দিকে তাকিয়ে রইলাম। রাহেলা নেই। আম্মু রান্নাঘরে ঢুকেন না। কাজের দিকটা একাই আমাকে সামলাতে হয়। আমার শরীরের অবস্থা ভালোই জানেন তিনি, তবুও কালকের দাওয়াতটা দিলেন তিনি। শরীরের এই অবস্থায় আমি এত কাজ কিভাবে করব? সারাদিনের ধকলে জ্বর এসে বাসা বেঁধেছে। গা পুড়ে যাচ্ছে, থেমে থেমে কাশি আসছে, গলাও প্রচন্ড ব্যথা। কথা বলতে কষ্ট হচ্ছে। তবুও বেশ সময় নিয়ে বললাম, দাওয়াতটা আর 2 দিন পর দিলে হতো না? এ অবস্থায় কিভাবে আমি? এ অবধি বলতেই আম্মা চেঁচিয়ে উঠলেন, তোমরা আলাদা বউ হইছ, আমরা বউ আছিলাম না। আমরা সংসার করি নাই। অসুখ লইয়া তারও বিয়ের কাম করছি। ও শব্দও করি নাই। এসব বাহানা আসে নাই। কামচোর হইলে আসে বাহানা। কি এমন রোগ হইছে তোমার? অল্পতেই হেল্লা পড়ো কাম করবার ডরে। বুঝি না ভাবছ তোমারে আনছি কি নখরা করতে? বাহানা ছাইরা কামে বসো। আমার কথা তো ফল লই না, উল্টো নতুন কথা বেরিয়ে এলো। আমাকে ফিরিয়ে আনার পেছনে কারণটা হচ্ছে এই দাওয়াত। কাজের কেউ নেই, আমাকেই তো পিষে ফেলা যাবে। তাই অমন রটনা দুর্ঘটনা ঘটিয়ে আনলেন আম্মা। আমি প্রতিবাদ করতে নিয়েছিলাম, কিন্তু মায়ের মুখটা ভাসল চোখে। মনে পড়ল আসবার কালে মা শক্ত গলায় বলেছিলেন, শ্বশুর বাড়ি কঠিন জিনিস, মায়না চলন লাগে, শাশুড়ির মন জুগাইয়া চলন লাগে। ওগো সব কথা শুনবি, ওইটাই তোর বাড়ি, এইটা না। এখানেই থাকবি, ঝগড়া কইরা আর আইবি না, আর ঝামেলায় যাওয়া যাবে না। গেলে একবারেই অন্য ঠিকানায় যেতে হবে। কিন্তু আমার সেই ঠিকানা কোথায়? রাত তখন 12টা পেরিয়েছে। টুকটাক কাজে গিয়ে সবে আরামের ফুরসত মিলেছে। শরীর ভেঙে আসছে, কাঁপিয়ে জ্বর এসেছে। একটা ওষুধ অবধি নেওয়া হয়নি। ঘরে কোন ওষুধ নেই। আতিফ ও নাগালের বাইরে।
অফিস ছুটি দিয়েছে, তাকে আজকাল পাওয়াই মুশকিল। বন্ধুদের সাথে আজ শপিং এ গিয়েছিল, ইফতারও বাইরে করেছে, এখনো ফেরেনি। ফিরবে কিনা তাও সন্দেহ। হাসি মজায় দিন কাটছে ওর। এই যে আমার শরীরের উপর যে একটা ধাক্কা যাচ্ছে সেই খেয়ালটি নেই ওর। সে ব্যস্ত নিজের মতো। আতিফ দায়সারা আর সুবিধাবাদী গোছেল। অসুবিধাতে পা বাড়ায় না, দায়িত্ব পাশ কাটায়, তা এড়িয়ে চললেই বাঁচে। তীব্র জ্বর নিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম নামল। প্রচন্ড শীত লাগছিল। ক্ষীণ হুঁশে আমি বুঝতে পারছিলাম গা কাঁপুনি দিচ্ছে, কি ভীষণ কষ্ট হচ্ছিল। আর কিছু মনে নেই, হুঁশেরও কারো ঘাকুনিতে। কানে ভাসলো আবছা স্বর, এই কবিতা, এমন করতেছ কেন? কি হয়েছে? আমি চোখ মেললাম। ঝাপসা হয়ে আসা চোখে দেখলাম না কিছু। আবার চোখ বুঝলাম। তখন কপালে ঠান্ডা একটা স্পর্শ পেলাম, তার উপর একটা স্বর, এই রোজা রমজানে জ্বর বাঁধাইছ কেমনে? ওষুধ খাইছ? আমি উত্তর দিলাম না। ফের চোখ মেললাম। এবার নিভু চোখে দেখলাম কপালে ভাঁজ ফেলে আতিফ বসে আছে আমার শিউরে। একটা হাত রাখলো আমার কপালে। এতদিনের কষ্ট গ্লানি সব যেন উগরে এলো ওই এক স্পর্শে। হুট করে কেন যেন বুক ভেঙে কান্না এলো আমার। আমি কাবা হাতে ওর হাতটা ধরে টুকরে উঠলাম। আতিফ চিন্তিত মুখে কি যেন বলছিল, আমি উত্তর না দিয়ে কেবলই কাঁদছিলাম। আতিফ একবার ধমকাচ্ছিল, উত্তর না দিয়ে কাঁদতেছ কেন? আবার রাগ সরিয়ে বলছিল, আগে কইবা না ওষুধ নিয়ে আইতাম। আমি জ্বরের ঘোরে প্রলাপ বকতে বকতেই ঘুমিয়ে গেলাম। আমার ঘুম ভেঙেছে পরদিন সকালে। চারদিকে আলো দেখে আমার মাথায় ভাঁজ পড়ল। সকাল হয়ে গেছে, শাহিদে কেউ আমাকে জাগাল না। এটা কিভাবে সম্ভব? ঘুমটা এদিক ওদিক হলেই আম্মা চেঁচিয়ে বাড়ি মাথায় তুলেন, সেখানে আজ গোটা একটা রাত পেরিয়ে গেল, কেউ জাগাল না আমায়। আশ্চর্য, শরীরটা ভীষণ দুর্বল লাগছে, মাথা উঠাতে পারছি না। তবুও উঠতে হবে, কত কাজ। উঠে আতিফকে পেলাম না। তবে গায়ে কম্বল আর শিওরে জ্বরটির বলে আতিফের অস্তিত্ব প্রমাণ মিলল। রাতে সে সত্যিই ছিল। শুধু আতিফ না, বাসায় কেউ নেই। আমাকে রেখে সবাই কোথায় যেন চলে গেছে। আজ তো বাসায় দাওয়াত, সবাই আসবে, তার বদলে সবাই গেল কোথায়? আতিফকে ফোন দিলাম, ধরল না। বেরিয়ে কাউকে জিজ্ঞেস করব তার সুযোগ নেই। বাইরে থেকে তালা দেয়া। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। ভার মাথা নিয়ে আমি বসে রইলাম। সকাল থেকে আবার কাশি হচ্ছে। আতিফ আসল আধ ঘন্টা বাদে, হাতে একটা প্যাকেট। আমাকে বসে থাকতে দেখে এগিয়ে এলো। নিজ থেকেই বলল, বড় খালু অ্যাক্সিডেন্টে করছে, আমারা সবাই ওখানে গেছে রাতে, তুমি যাও নিজে। আতিফ উত্তর দিল না। হাতের প্যাকেটটা আমার পাশে রেখে বলল, কিছু খেয়ে ওষুধ খেয়ে নাও। থেমে বলল, দাওয়াতটা ক্যান্সেল হয়ে গেছে, আর আজ আমারা কেউ আসবে না। আমি বাইরে ইফতার করব। পরোক্ষভাবে আমাকে বোঝানো হলো আজ কাজের চাপ নেই, বিশ্রাম নিতে। ওষুধের প্যাকেট, ওষুধের সাথে কেক বিস্কুট আছে। আমি আতিফের দিকে তাকিয়ে রইলাম। এই যত্নবান আতিফটাকেই আমি চেয়েছিলাম, এই আতিফকেই আমি বিয়ে করেছিলাম। কিন্তু যাকে পেলাম সে তো এ নয়। হয়তো আজ বাদে কাল আর থাকবে না। সেই আতিফকে আমি পাই না কখনো। আজ পেলাম কেন? দীর্ঘ অবহেলার পর হুট করে আতিফের যত্নটা আমি যেন হজম করতে পারলাম না। ঠাট্টায় নাকি খুশি থেকে জানে আমার কেবল কান্না পাচ্ছে। কেকটা মুখে তুলতেই চোখ ভিজে উঠল। ভালোবাসার কাঙালরা কি ভালোবাসা পেলেই এমন করে? আজিব। চারদিকে খুশির আমেজ। সেমাই পায়েসের ঘ্রাণে মোমো। আতর মেখে ঈদগাহে ছুটেছে বাড়ির পুরুষরা। মহিলারা হেসের সামনে গোসল সেরে সাজতে বসেছে। আম্মা নতুন শাড়ি গায়ে জড়িয়ে বেরিয়েছেন যাদের সাথে দেখা করতে। আমি রান্নাঘরে পড়ে আছি তখনও। গায়ে রংজলা পুরনো জামা।
দুহাতে কাজ করছি, ঈদের সকালের এক চামচ মিষ্টিমুখ করবারও সুযোগ হয়নি। গায়ে হালকা জ্বর দাবিয়ে বেড়াচ্ছে তখনও। তা মারিয়ে ভোর 6টায় উঠেছি। উঠেই রান্নায় ঢুকেছি। বিয়ের আগেও সকাল সকাল ঘুম থেকে উঠতাম। তবে পার্থক্য হলো, তখন উঠতাম একরাশ খুশি আর উত্তেজনা নিয়ে। চোখ মেলেই হাত দেখতাম মেহেদির রং কেমন এলো। রাধে শহীদের সাথে মিলে হাত ভরে মেহেদি দিয়েছি। রং ভালো আসা চাই। শুনতে নিতান্তই বাদশা মহলেও বিয়ের আগে ঈদের আমেজ ছিল ভরপুর। সকাল সকাল ওঠা, গোসল সেরে মায়ের হাতের সেমাই খাওয়া, তারপর নতুন জামা পরে উঠোনে বের হওয়া। বাড়ির সব মেয়ে জমা হতো, সবাই মিলে হাঁটতে বের হওয়া। কার জামা কেমন হয়েছে, কে কত সালামি পেয়েছে, এ নিয়ে এক আমেজ ছিল। বাবার স্বল্প আয়ের অল্প আয়োজনে অভিনব আনন্দ ছিল। আর এখন ঈদের ভোরে আনন্দ নয়, দায়িত্বের ভার নিয়ে ঘুম ভাঙে। বিয়ের আগে আমি মেহেদি শৌখিন ছিলাম। হাতের মেহেদি সরতো না, একবার উঠলে আবার লাগাতাম। চাচিরা বলতো, তোর খালি হাত আর অমাবস্যার চাঁদ একই। মেলা ভার। সে আমি ঈদে মেহেদি ছুঁয়ে দেখার সুযোগ পাইনি। বসে মেহেদি দিবার মনও হয়নি। রমজানে ভণ্ডুল হওয়া দাওয়াত এসে ঠেকেছে ঈদের দিন দুপুরে। খালু অবস্থা ভালো বলে দাওয়াত নিতে কার্পণ্য করেননি খালা। দুপুরের ভুরি ভোজনের সাথে ঈদের মিষ্টি ভোজের বিশাল এই লিস্ট ধরিয়ে দিয়েছেন আম্মা। ঈদের নামাজ পড়েই ছেলেপুলেরা সবাই চলে আসবে। বাকিরা দুপুর নাগাদ আসবে। সেসব আয়োজনে ঈদ কাটছে। রান্না মারিয়ে ঈদের আনন্দ ছুতে পারেনি। রান্নাঘর থেকে বেরোবার ফুরসত হয়নি। এ নিয়ে চোট হলো আতিফের সাথে। নামাজে যাবার আগে বেশ কয়েকবার ডেকে গেছিল। আমি তখন চুলোর মুখে মাংসের মশলা কষাচ্ছি। নড়লেই লেগে যাবে। আম্মা শ্যাম্পু হাতে গোসলে ঢুকেছেন। এ মুখও হবেন না আজ। ডেকে ডেকে হয়রান হয়ে রেগেমেগে একাকার আতিফ। নামাজ থেকে ফিরে আমাকে দেখে ক্ষুব্ধ হলো। হনহন করে ঘরে চলে গেল। খানিক বাদেই ঘর থেকে ভারী আওয়াজ এলো। চাপা শ্বাস ফেললাম আমি। জ্বর কাটিয়ে উঠবার পর আম্মা পক্ষ থেকে বাবার বাড়ি থেকে না আসা ঈদের কাপড়ের খোটা এলো, সাথে সস্তা একটা জাকাতের কাপড়। সবার জন্য কাপড় কিনতে গিয়ে টাকার টান পড়ায় নাকি আমার কাপড়টা বেশি দেখে কিনতে পারেননি। কাপড়ের ব্যাগ দিয়ে এমনই বলেছিলেন আম্মা। জীবন থেকে আসা চলে যাবার পর এসব আমাকে হতাশ করে না আজকাল। সেই সস্তা কাপড় আতিফ দেখেছিল কিনা জানি না, তবে সেদিন রাতে ফিরে একটা প্যাকেট হাতে ধরিয়ে দিয়েছিল সে। আমি অবাকই হয়েছিলাম। লালা ভাই সুন্দর একটা জর্জের শাড়ি। আন্দাজ করা যায় দামটা বেশ চড়া। আমি বিস্ময়ভূত হয়ে চেয়ে বলেছিল, আমার জন্য? আতিফ বিরক্ত চোখে চেয়ে বলল, ঈদের দিন এই শাড়িটা পরবে। ওর ভাব দেখে বুঝলাম বেশ শখ করে কিনেছে শাড়িটা। আশা করেছে ঈদগাহ থেকে ফিরে আমাকে তার দেয়া শাড়িতে দেখবে। কিন্তু আশাদের জলাঞ্জলি হতে দেখে রাগে কাপড়ের প্যাকেজ ছুঁড়ে ফেলেছে। কাপড়ের সাথে থাকা কাচের চুড়ি ঝনঝন শব্দে ভেঙে চুরমার হলো। সেই শব্দ তীরের মতো বিদ্রোহ কানে। বিয়ের পর প্রথম ঈদ। গেল ঈদে নিয়ে কত স্বপ্ন সাজিয়েছিলাম আমি। বউ শাড়ি পরে সেমাইয়ের প্লেট নিয়ে হাজির হব আতিফের সামনে। ওর চোখ হা দিয়ে সালামি নিব। কতক্ষণ ছুটি হবে, অথচ তার কিছুই হলো না। সারা গায়ে মশলার মাখামাখি। গোসল সেরে নতুন কাপড় জড়াতেও আধ ঘন্টা সময় লাগবে। কাজের পাহাড়ময় রান্নাঘরের চৈকার ডিঙিয়ে শোবার ঘরে পা রাখবার সময়টা কুলাচ্ছে না। আর তো সাজা। মেহমান আসতে শুরু করেছে। তাদের নাস্তা দেয়া আনা, রান্না দেখা। একা হাতে 30 জনের রান্না চাটে খানি কথা নয়। কিভাবে সব ছেড়ে আমি ঘরে গিয়ে সাজতেন বসবো? বউদের অমন বিলাসী জীবন হয়, ওটা তো ছেলেরা পারে। বউ হবার পর না থাকে শখ আহ্লাদ, না থাকে ঈদ। তারা কেবল অন্যের ঈদ রাঙাতে ব্যস্ত থাকে। অমুক চোখে আমি চেয়ে রইলাম। নিজের নিয়তির জন্য দুঃখ হবে নাকি আতিফের অনুভূতির জন্য ভেবে পেলাম না। তবে মন একটা কথাই বলল, আমার জীবন ছিল মেয়ে হওয়াতেই, বউ হওয়ার পর আর জীবন নেই। আমার নেই অন্যের জন্য বরাদ্দ জীবন।
সেখানে আমার বলতে কিছুই নেই। বেলা গড়াতেই দলে দলে মেহমান এসে ভর্তি হলো ঘর। সালামির কারাকারি, হই হুল্লোড়, হাসি ঠাট্টার মাত্র। রান্নাঘর থেকে হাসির দমক কানে এলো। আম্মা আয়েশ করে গল্পের নেতৃত্ব দিচ্ছেন। খানিক পর পর এসে হুমকি ধুমকি করছেন, এটা হলো না কেন, এটা রং আসেনি, এতক্ষণে শুধু এ কয়টা করলে। মায়ে কিছু শিখায়নি, বড় ঘরের ছেলে দেখে লেলিয়ে দিয়েছে, শিখিয়ে পাঠাতে পারেনি। এটা করো, ওটা করো, বিচার বিশ্লেষণ করলেন। হাতের কাজ শেষ করতে করতে দুপুর হলো। মামি শাশুড়ি এসে তারা দিল বিদায়। রান্নাঘর থেকে বেরোনোর ফুরসত পেলাম। নতুন বউর প্রথম ঈদ রান্নাঘরে পড়ে আছে, পুরান কাপড় পিন্দা। আপা ওরে ছায়রা দেন, গোসল সায়রা ঈদের কাপড় পিন্দু। নিজের মান ধরে রাখতে আম্মা প্রশ্রয়ের সুরে জানালেন, তিনি সকাল থেকেই বলছেন আমাকে রান্নাঘর থেকে বেরোতে, নতুন কাপড় পরে আসতে। আমি শুনিনি। নিজের উপর এত বিরক্ত হলাম আমি। আম্মার এমন একটা আদেশ কিভাবে আমার কানের উপর দিয়ে গেল, আমি কেন শুনলাম না? লাল বউ সেজে বসলাম না। শরীরটা তখন কথা বলছে, মেরুদণ্ড ভেঙে আসছে যেন। জ্বরের ব্যথার সাথে কাজের চাপটা ভালোই মানিয়েছে। একসাথে বসেছে, একটু শুতে পারলে ভালো হতো, কিন্তু গায়ে যা মশলা মেখেছে এ নিয়ে ঘরেও যাওয়া যাবে না। গতকালের শুকনো কাপড় তার থেকে তুলে পুকুর পাড়ে চলে গেলাম। গোসল সেরে আস্তে আস্তে জ্বরটা ফেরে এলো। তেতোমুখ মুখরোচক একটা তথ্য জানলাম। খাবার ঘরে সবার হই হুল্লোড়। খেতে বসেছে, আম্মা বেড়ে খাওয়াচ্ছেন। তখন মোটা কণ্ঠে চড়া আওয়াজের প্রশংসায় ভাসছে আম্মা। এখানের মজাদার সবগুলো খাবার আম্মা করেছেন, কেবল মাছের তরকারিটা আমি করেছি, তাই একটু লবণ কম হয়েছে। এমন সুন্দর কথায় এতক্ষণের ধকলই যেন কেটে গেল। নিজের শরীরকে শাসালাম, লবণ ছাড়া একটা তরকারি রান্না করে এত আদিক্ষেতার মানে আছে। পুরপুরে মনে শোবার ঘরের দুয়ারে এলাম। দেখলাম ভেতর থেকে খিল দেয়া। মশাই এখনো অভিমানের আধারে ডুবে আছে। এত হই হইও তাকে বের করতে পারেনি। আম্মা জানালেন, পৃষ্ঠা রোজা রেখে ছেলে তার ক্লান্ত, তাই আজ সারাদিন ঘুমোবে, এই ঘোষণা জারি করেছে শোবার ঘরে যাবার আগে। আমি করা নাড়লাম, সারা শব্দ এলো না। কোন ডানে বামে চেয়ে 2 বার ডাকলাম, আতিফ, আতিফ। এ বাড়িতে বরের নাম ধরে ডাকা নিষেধ। আম্মা নারাজ হন। স্বামীর নাম মুখে নেয়া বেয়াদবি নাকি? স্বামী বউয়ের মা বাপ তুলে গালি দেয়াটা অবশ্য আদব। চুলের মুঠি ধরে 2-4 গা বসালেও আদবে আজ লাগে না। বাড়ির ছেলেদের আদবের বাঁধন এত নড়বড়ে নাকি? যে সামান্য আছে পেগ লাগবে। ওরা বউ মারলেও শিষ্টাচার। পুরুষ মানুষ ওমন একটা আদ্র হয়। আতিফের সাড়া এলো না। দাঁড়িয়ে থাকতে থাকতে এবার পা টনটনে ব্যথা শুরু হলো। আমি স্বর নরম করে ডাকলাম, আতিফ, দোহাই লাগে দরজা খুলে ভেতরে যেতে দাও, তারপর যা করার করো। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। খানিক বাদেই ক্ষুব্ধ গলা এলো, ঘরে আসতে হবে না তোর, রান্নাঘরে পচে মর। নিয়তি বড়ই অদ্ভুত। চোখের সামনেই হাতের নাগালে থাকা আমাদের জন্য বরাদ্দ খুশিগুলো অনেক সময় আমাকে ভাগ্যভাণ্ডারে জুটে না, খুবই তুচ্ছ আছে সরে যায়। এই যেমন সারাবেলার কাজের পর ঈদের দুপুরটা সুন্দর হলেও পারত। আমার হাতে এক চিলতে অবসর, ঘরে কোণে থাকা সুন্দর শাড়ি, অখণ্ড অবসরের প্রিয় মানুষটা, সবই আছে হাতের নাগালে। ভেজা গায়ে আতিফের দেয়া লাল শাড়ি গায়ে জড়িয়ে সুন্দর সেজে এক মুঠো খুনসুটি হতে পারত। আতিফ মুগ্ধ চোখে তাকাত, আমি লাজুক হেসে সালামি চাইতাম। মুঠোফোনে কয়েকটা হাস্যজল ছবিও তোলা যেত। সময়টা কতই না স্মৃতিবহুল কাটত। কিন্তু কাটল না, পাতের খুশিটা দূরে সরে গেল আতিফের বেজায় রাগের কবলে পড়ে। শরীর ভরা ক্লান্তি বালাই না করে শাড়ি পরবার মননে একরাশ উত্তেজনা নিয়ে আমি ঘরের দরজায় এসে দাঁড়িয়ে রইল। ডাকলাম আতিফকে, কিন্তু সে শুনল, কিন্তু দরজা খুলল না। না নিজে বের হলো, আর না আমাকে ঢুকতে দিল। বিবাহিত জীবনের প্রথম ঈদটায় আমার কপালে এক টুকরো হাসিও জুটল না। বাবা মাকে ছাড়া প্রথম ঈদ, যাদের জন্য ঈদ রাঙাতো, এবার তাদের সাথে 1 সেকেন্ডের জন্য কথাও হলো না।
ঈদের সেমাই, নতুন কাপড়, স্বামীর সান্নিধ্য, বাবা মায়ের কুশল কিছুই জুটল না। জুটল কেবল দুঃখ, ভারী কটাক্ষ। দুপুরের পর আম্মা এদিকে এলেন। আমি তখনও ঘরের চৌকাঠে দাঁড়িয়ে আছি। আমাকে দেখে আম্মা চড়া গলায় বললেন, তুইরা কাম কইরাই খালাস, আরো কি দিয়াও চাইয়া দেখবার দরকার মনে করলা না? আমি একা মানুষ, বাড়ি এত কিছু, কি করতাছো এখানে? কাপড় বদলাও নাই কেন? পুরান কাপড় পিন্দা কি বুঝাইতে চাইতেছ আমরা তোমারে কাপড় দিই না? মাইনসের কাছে আমাকে মান ডুবাইবার চেষ্টায় থাও। আমি বললাম, আপনার ছেলে দরজা খুলতেছে না। আম্মা আঁতকে উঠলেন, কেন খুলতেছে না? সকাল থেকেই পোলাটা দৌড় দিয়া বইসা আছে। কি হইছে? দরজায় করা নাড়লেন। আতিফ, কি হইছে বাপ? বাইর হ, মারে কো। দুপুর হইল, ভাত খাইবি না? আতিফের উত্তর এলো না। ডেকে ডেকে ক্ষান্ত হয়ে আম্মা ফের আমার দিকে মোড় নিলেন। হতচ্ছাড়ি, কি করছস আমার পোলারে? হয় বাইর হইতাছে না কেন? পোলারার সুখ সহ্য হয় না তোর? একটু ভালো থাকলেই ভেজাল বাজায় দিস। এমন ঈদের দিন পোলাটা না খায় আছে? কোন অলক্ষণে যে তোর মতো মায়া বিয়া কইরা আনছে? পোলাটার জীবন শেষ। আম্মা গালমন্দ করলেন। সব কিছুর দোষ শেষ অবধি আমার ঘাড়েই এসে পড়ল। সংসারে ছেলেদের দোষ হয় না, সব দোষ বউয়ের। আম্মার কথা আজকাল আমার গায়ে লাগে না। সয়ে গেছে বোধ হয়। কম তো শুনলাম না। আতিফের উপর খুব অভিমান হলো। সে আমাকে বুঝলো না একটু। সকাল থেকে কি আমি অবসর ছিলাম? এত এত কাজ সে কি দেখেনি? এই রাগটা কি অনর্থক নয়? এই ছেলেটা বিয়ের আগে আমাকে সবচেয়ে বেশি ভালো বুঝতো। ওর কথায় আমার প্রতি মুহূর্ত নিজেকে ভাগ্যবতী অনুভব হতো, এমন একটা মানুষকে পেয়ে। আমার প্রতি তার এত ভালোবাসা, আগ্রহ, পুজো, জ্ঞান সব কোথায় চলে গেল? সংসারের ছোঁয়ায় সব হারিয়ে গেল। এই ছেলেটাকে তো আমি চিনি না। মানুষ ঠিকই বলে প্রেমিক কখনো স্বামী হয় না। স্বামী হতেই প্রেমিক সত্তা বিলীন হয়ে যায়। প্রেমিক প্রেম বুঝে, আর স্বামী কেবলই হুকুম। বিয়ের আগে আমার রাগ ছিল নাকের ডগায়। মা সামান্য বকলে রেগে মুখ ফুলাতাম। ঘরে গিয়ে চুপটি করে বসে থাকতাম, ভাত খেতাম না। মা বাবা মানিয়ে ভাত খাওয়াতেন। অথচ এখন বকা টকা খেয়েও কোথাও গিয়ে বসে থাকতে পারি না। আমাকে কাজে বসতে হয়। বউদের রাগের বালাই কে করে? আম্মার এত কথার পর আমি দণ্ড নিরিবিলি দুঃখে শ্বাস ফেলতে পারিনি। তার আগে ডাকেল, মেহমানরা খেয়েছে, এটো বাসন নিতে। ফের বাসন নিয়ে ধুতে গেলাম। সকাল থেকে কিছু খাইনি। খিদে মাথা ঘোরাচ্ছে রীতিমতো। কেউ জিজ্ঞেস করলো না খেয়েছি কিনা। মানেই বলেই বোধ হয়। বিয়ের পর বুঝলাম আসলে বাবা মায়ের মতো কেউ আমাদের যত্ন নেয়, আমাদের কথা ভাবে না। মেহমানদের খাইয়ে দায়ী বিদায় করতে বিকেল হলো। আতিফকেও দেখলাম বেরিয়ে যেতে। আমাকে ফোন না পেয়েই বোধ হয় শেষ বিকেলে বাবা মা এলেন দেখা করতে। এত দুঃখের মাঝে মাকে পেয়ে আমার বুকটা ভরে গেল। কেঁদেই ফেলেছিলাম। মা অভিমানী স্বরে বললেন, কিরাম আছোস? এমন ঈদ গেল, একটা ফোনও দিলি? সকাল থেকে তোর ফোনের দিকে তাকিয়ে আছি, কলিজা পড়তেছে। আমি মায়ের বুকে মাথা রাখলাম। ছোট করে বললাম, মেহমান এসেছে তো, সময় পাইনি। মা হঠাৎ চমকে উঠলেন। কপালে হাত দিয়ে বললেন, তোর গা পুড়ে যাইতেছে, এত জ্বর কেমনে বাঁধাইলি? ওষুধ খাইছিলি? মুখরা এরাম শুকনা লাগতাছে কেন? কিছু খাস নাই? এক দেখাতে মা সব ধরে ফেললেন। মায়েরা সব জানেন, বুঝেন। আমি মিথ্যা বললাম, তেতো মুখে রুচি নাই। মা বাবা আসার সময় বিস্কুট, কেক, ফল এনেছেন। নিজ হাতে আমাকে একটু খাইয়ে দিলেন। মায়ের চোখে তখন পানি। আম্মা আমার বাবা মাকে দেখেই 1 মিনিট কুশল বিনিময় করে একটা বিচার দিলেন। আপনাদের মেয়ে এই করে সেই করে, কাজ পারে না, বেয়াদবি করে, আজও বেহুদা পোলার লগে কাইচা লাগছে। পোলাটাকে ভাতও খাইবার দেয় নাই, ঘরে আটকাইয়া রাখছে। বাবা মলিন মুখে বসে রইলেন।
ঘটনা না জেনেই আমার হয়ে ক্ষমা চাইলেন। মা বললেন, মায়ের আর অসুখ দেখি, এ লেগাই এরাম করতেছে, আমাগন লগে দেন, কদিন বেড়ায় আয়ো। আমি খুশি হলাম, যাক কটা দিন শরীরটা আরাম পাবে। কিন্তু আম্মা দিলেন না, সরাসরি মানা করে দিলেন, কাল তার মেয়ে জামাই আসবে, ঘরের বউ না থাকলে হয় কত কাজ। মাকে দিয়ে ফেলেন। এত অসহায় লাগছিল তাকে। বিয়ের পর মেয়ের উপর বাবা মায়ের অধিকার থাকে না কেন? কেন জোর দিয়ে কথা বলতে পারেন না? বাবা মা যাবার কালে আতিফ ফিরল, বাবা মায়ের সামনে এত আন্তরিকতার সাথে পেশ এলো, থাকার জন্য জোরাজুরি করলো এগিয়ে দিয়ে। ওর আন্তরিকতায় যে কারো প্রাণ জুড়াবে, যে কারো মনে হবে এমন মানুষ কোন ভুল করতেই পারে না। ভুল যদি করতে পারে কেউ, তবে আমি, আমারই দোষ। বাবা বোধ হয় আতিফকে বোঝাতে চাইছিলেন, কিন্তু ওর ব্যবহার দেখে দ্বিধায় পড়ে গেলেন। নীরব অভিমানে আমি আতিফ থেকে দূরে রইলাম। অসুস্থ শরীর টেনে সারাদিন বাইরে রইলাম। আমার ইচ্ছে হলো না ও ঘরে যেতে, কোন টান পাচ্ছি না, কিন্তু তবুও যেতে হবে। এ বাড়িতে এ ঘর ছাড়া আর কোন ঘরে আমার জায়গা হবে না। বেশ রাত করেই ঘরের দিকে গেলাম। ভাগ্য ভালো, এ যাত্রায় দরজা খোলাই পেলাম। আতিফ বারান্দায় ফোনে কথা বলছে। ঘরে ঢোকার পর সর্বপ্রথম আমার চোখে পড়ল মেঝেতে ছড়িয়ে থাকা টুকরো কাপড়। ঈদের মতোই ঈদের শাড়িটাতেও বিষারিকা, তীব্র রোষে কত ছিঁড় ধরেছে। আমি তাকিয়ে রইলাম, মনে হলো এ আমার জীবন, আমার ধৈর্য ও এমন করে ছিঁড় ধরছে, কোনোদিন বাদ ভেঙে পালাবে। একটা দীর্ঘশ্বাসে দুঃখ লুকিয়ে শুয়ে পড়লাম। জ্বরে কাতর শরীর। আতিফের জায়গা থেকে বেশ দূরত্ব রেখে দেয়াল ঘেঁষে কাঁথা মুড়ে শুলাম। প্রতিজ্ঞায় অটল রইলাম, সবকিছুর জন্য সর্বজ্ঞানে দুঃখিত হওয়া ছাড়া আতিফের সাথে কথা বলবো না, কাছেও যাব না। আমি যেন ভুলেই গেছিলাম আধার ঘরে রাজত্ব স্বামীর চলে। ঘণ্টাখানেক বাদে আতিফ এলো, পাশে শুলো। মনের তাড়নায় দুঃখিত হলো না, কিঞ্চিত অনুশোচনা রইল না ওর মাঝে। কেবলই শরীরের তাড়নায় কাছে টানল, এই তো প্রয়োজন ওর। আমার জ্বর সেরে উঠবার পর বেশ অদ্ভুত একটা ঘটনা ঘটল। রাহেলা বাড়ি এলো। শাশুড়ি বলে কয়ে এনেছেন, বংশের প্রথম সন্তান আসতে চলেছে, তার কাছেই রাখবেন। রাহেলার বাবা মাকে কথা দিলেন, ফুল বেড রেস্টে থাকবে বউ, কোন কাজ করবে না। কাজের জন্য আমি তো আছি। যাক রইল, সন্তান না হবার খোড়া আর যা সেবায় সপ্তাহখানেক পার হলো আমার। তারপর একদিন রান্না করবার সময় বড় ঘর থেকে চেঁচামেচি কানে এলো। গিয়ে দেখি রাহেলা আর আম্মার তর্কাতর্কি চলছে। আম্মা সামান্য কথায়, বলা বাহুল্য আমার ক্ষেত্রে আম্মার সামান্য কথা গালাগালি হলেও রাহেলার ব্যাপারে তা নরম আদরি। রাহেলা বাপের বাড়ির খোটা দিল, শাশুড়িকে ফকির উপাধি দিল। আদরের বউ থেকে এমন আচরণ পেয়ে আম্মা বা খারাপ, অপমানে লাল। আমি কেবল আম্মার মুখের দিকে তাকিয়ে রইলাম। জীবনের প্রথমবার অপমানিত হবার মুখভঙ্গি দেখতে ভারী করুণ হয়। আমাকে পেটালেও টুক বলি, আর রাহেলা নরম কথায় এত অপমান করলো, ব্যাপারটা আম্মার হজমই হল না। এত দুঃখ পেলেন। প্রাণপ্রিয় পুত্রবধূর বৈরী আচরণ সইতে পারলেন না আম্মা। তর্কে দক্ষ মানুষরা বা খাড়া হয়ে চেয়ে রইলেন কেবল। রাহেলা চোখ রাঙিয়ে আঙুল উঁচিয়ে আম্মাকে শাসাচ্ছে, খোটা দিচ্ছে। রমজানে ইফতারিগুলো বাড়লে পেট ছিঁড়ে বের করে এমন ভাব। বড় বড় কথা বলেন কোন মুখে? মুরদ আছে। ফকিন্নির মতো আমার বাপের বাড়ির জিনিস হাব হাতের মতো গিলেন। পেট খুটলে সব আমার বাপের বাড়ির খানা পাওয়া যাইব, এই জলহস্তির মতো শরীর বানাইছেন। আবার আমার সাথে লাগতে আসেন, বলি লাজ লজ্জা নেই আপনার? দুনিয়াতে খারাপ মানুষ দেখছি, কিন্তু আপনার মতো বাটপার আর লোভী দজ্জাল মানুষ দেখি নাই। যে বউকে এতদিন মেয়ের মতো ভালোবেসেছেন, মাথায় তুলে রেখেছেন, সেই বউ আজ সাপ হয়ে ছবল দিচ্ছে, তা আমার কাছে অকল্পনীয় ছিল। অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইলেন। রাহেলার চেঁচামেচিতে বাড়ির মানুষ জড়ো হলো। সবার সামনে আম্মা বেশ অপমানবোধ করলেন। মুখ থুবড়ে পড়লেন যেন। ক্ষুব্ধ হয়ে বললেন, মাইনসে ঠিকই কয়, বউ হইল গরুর মতো,
আয়রে এই মায়ের যাইতে এই মায়ের দেউন দিলে ঠিক থাকে। তোরে মায়ের মতন আদর কইরা ভুল করছি। আগ ধইরা টাইট দিল, আইজকা মাথা তুলতে পারতি না। যা করছস আজকে আমি কিচ্ছু কইতাম না। আমার পোলা আসুক আগে, তারপর হেউ তোরে দেখা লইব। বহুত করছেন আর কইরেন না। মুরব্বী বইলা বহুত সম্মান করছি, নইলে আপনার মতো 2 টাকার মহিলারে ভাঙতে আমার 2 মিনিটও লাগবো না। আমার দিকে হাত বাড়াইলে হাত কাইটটা ফেলব। আম্মাকে শাসিয়ে রাহেলা ঘরের দৌড় দিল। সদর দরজায় আম্মা ছেলের অপেক্ষায় বসলেন। আজ ছেলে আসুক, এই কালনাগিনীর নামে কান ভাঙানি দিয়ে ছেলের হাতে মার খাওয়াবেন। কত বড় সাহস আমারে টক্কর দেয়। আমার ভাসুর এলো ঘন্টা খানেক বাদে। দুয়ারে পা রাখতেই আম্মা চেপে ধরলেন ছেলেকে, হাউমাউ করে কেঁদে ভাসালেন। ইনি বিনিয়ে ছেলের কান ভাঙালেন। বিপরীতে আমার ভাসুর নিরুত্তাপ। মায়ের কান্না দেখে বউয়ের প্রতি রাগ জমল না তার চোখে, যেমনটা আতিফের চোখে জমতে দেখে অভ্যস্ত আমরা। বরং মায়ের আশায় পানি ফেলে বিরক্তি নিয়ে বলল, মা, বাইরে থেকে এসেছি, কানের কাছে জ্ঞান জ্ঞান কইরো না তো। তুমি এখন ওর সাথে লাগতে গেছো কেন? অসুস্থ ও জানো না, শুধু অশান্তি করো। মায়ের পাশ কাটিয়ে ঘরের দিকে এগিয়ে গেল। আমি স্পষ্ট দেখলাম চোখে পানি, ঠোঁটে হাসি নিয়ে চট করে পর্দার আড়াল হলো রাহেলা। স্বামীর আগে নিজেই ঘরে ঢুকলো। শাশুড়ি ছেলের নাগাল বাবার আগেই সে ফোন দিয়ে অঝোর ধারায় চোখের পানি ছেড়ে স্বামীর কাছে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বিচার দিয়েছে। বিনা দোষে তার মা রাহেলার সাথে প্রচন্ড দুর্ব্যবহার করেছেন, তেরে এসেছেন ওর দিকে। আমি স্তব্ধ হয়ে ওদের তামাশা দেখলাম। আমি তবে এই জন্যই আতিফকে বশ করতে পারিনি। এই ছলনা জানি না বলে আম্মার দিকে গেলাম না, রান্নাঘরে চলে গেলাম। আম্মা দুঃখ ভারাক্রান্ত মনে যায় এর কাছে গেলেন। রাগ ক্ষোভ ছেড়ে বউকে অভিশাপ দিতে লাগলেন, এই নাগিনীর উপর আল্লাহর গজব পড়ুক, ওরে ট্রাকে খাও, তুই না তুন গায়েব করো। রেঁধে বেটে গোসল সেরে ঘরে গেলাম আমি। আজ খাবার ঘরে তালা, রাহেলারা কেউ বেরোবে না, মা খাবার ঘরে আসবে না। ঘরের এই গরম মহলে যদি আমি একা ভাত খেতে যাই, তবে আম্মা রাহেলার উপর উঠাতে না পারা সব ঝাঁজ আমার উপর ঝাড়বেন। অশান্তির ভাত খাওয়া থেকে উপোস থাকে ঢের ভালো। বন্ধুর বাড়ির দাওয়াত খেয়ে আতিফ এলো দুপুরের পর। ঘরের থমথমে পরিবেশ দেখে ভ্রু বাঁকিয়ে মায়ের ঘরে গেল। এর খানিক বাদেই মায়ের ঘর থেকে বিলাপ ভেসে এলো। আতিফ মা ভক্ত ছেলে, মায়ের কষ্ট দেখে বেজায় রাগ। দমে ফুঁসে উঠল, ভাইকে কিছু বলতে পারল না। মাকে বুঝিয়ে শুনিয়ে খাবার ঘরে নিয়ে গেল। এসে আমাকে ডাকলো, কবিতা কবিতা। আমি ডাক শুনে বেরিয়ে গেলাম। দেখলাম আম্মা আমাকে নিয়েও ছেলের কাছে অভিযোগ করলেন। এ যাত্রায় আম্মা হতাশ হলেন না। আতিফ আমার উপর চড়াও হলো। তাদের ভাব দেখে মনে হলো রাহেলাকে আমি উস্কে দিয়েছি, আম্মার পেছনে লেলিয়ে দিয়েছি, সব দোষ আমার। আতিফ আমাকে ধমকাল, তা দেখে আম্মা খুশি হলেন। হাসি হাসি মুখ নিয়ে ছেলের সাথে 2 প্লেট ভাত খেলেন। 3 বাড়ার সাথে সাথে ঘরের অশান্তি বাড়ল। এখন বউ শাশুড়ির ঝগড়া নিত্যকার। পান থেকে চুন খসলেই রাহেলা আম্মার উপর চড়া হয়, আম্মাও ছেড়ে দেবার পাত্রী নন। মুখের উপর বাপ মা তুলে গালি দেন, পতিতার সাথে তুলনা করেন অনায়াসে। তারপর বাদে তুমুল ঝগড়া। এতদিন আমি ভাবতাম আম্মা সবচেয়ে দুঃখ ঝগড়াটে, কিন্তু রাহেলাকে দেখার পর মনে হলো সে আম্মা থেকেও এক কাঠি উপরে। ঝগড়া করার স্বভাব নেই আমার। আমি শান্তি প্রিয় মানুষ। তবুও কালেভদ্রে কারো সাথে তর্ক বাঁধলে আমি আসল কথাই ভুলে যাই। বিপরীত পক্ষ অনায়াসে জয় লাভ করে। রাতের বেলা একলা হয়ে ভাবতে গিয়ে মনে পড়ে, তখন এটা বলা উচিত ছিল। আমি তো মূল কথাই বলিনি। অথচ ঝগড়ার সময় রাহেলা পয়েন্ট টু পয়েন্ট বলে আটকে দেয়। বিয়ের দিন রাহেলাদের বাড়িতে খেতে বসে আম্মা একটার বদলে 2টো ডিম খাওয়ার কথাও মনে পড়ে। আম্মা কোন দিন তাকে দেখে মুখ বাঁকিয়েছে, কোন এঙ্গেলে বাঁকিয়েছে, সে সব বলে সম্পাদ্যের মতো। এমন এমন কথা বলে আম্মার মুখে কুলু বেটে যায়।
আম্মা যদি মা ধরে গালি দেয় তবে রাহেলাও উল্টো তার মা ধরে গালি দেয়। তুই তো গাড়িতে নেমে আসে। এক কথায় দুই কথায় ঝগড়া চলতে থাকে। প্রথম প্রথম ভাইয়া চুপ থাকতো, পরে ভাইয়া ও বউয়ের পক্ষ নিয়ে মাকেই কথা শোনাতে শুরু করলো। মা রণচণ্ডী রূপ নিল। রাহেলা যেদিন ঝগড়া মাকে বলল, আমাদের সম্পত্তির ভাগ নিয়ে আলাদা হয়ে যাব, জিন্দেগিও তোর এই কালমুখী দেখবো না, চোখের সামনে দিয়ে তোর ছেলে নিয়ে যাব, কিচ্ছু করতে পারবি না। আম্মা ওর আগের তোরে বলে দিলেন, নে দেখি কত সাহস তোর, মুখ দিয়া তাবিজ কইরা তোরে যদি রাস্তায় না বের করছি তো আমার নামও বদলাইয়া ফেলব। বেশিবার বাড়তেছস না, দেখবো খোদার গজব পড়ব তোর উপর, কুত্তার মতো মরবি বেশ্যা। আমজাদ মানে আমার ভাসুর আগে বাড়ি ছিলেন না, সম্ভবত রাহেলা ফোন দিয়ে আনিয়েছে। এসে বউয়ের কথা না শুনলেও মায়ের কথা শুনে গেল। অসভ্য গালি আর অভিশাপ শুনেই তার চোখ লাল হলো। বউয়ের পাশে এসে গজগজ করতে করতে আম্মাকে বলল, মুখ সামলে কথা বলো আম্মা, নয়তো আমি ভুলে যাব তুমি আমার কে হও। আম্মা রেগে গেলেন, তোর বউরে সামলা, 2 দিন না বউয়ের লাইগা মারে ধমকাইতে আইবি না। অজাদের বাচ্চা সংসারটা শেষ কইরা ফালাইছে, কোন অলক্ষণে তোর জন্য এই খানকি মাগি বেশ্যারে বউ কইরা আনছি। রাহেলা জোর পেল, ন্যাকা কান্নায় নাক টেনে বলল, দেখলে দেখলে তোমার মা তোমার সামনে এরাম করতেছে, তোমার পেছনে কি করে? খালি মামা করো, এই মা তোমার বাচ্চারে মারার পরিকল্পনা আছে। তোমার বাচ্চার কসম, যদি আইজকা কিছু না কও তয় আমারে আর পাইবে না। আম্মা রাহেলার দিকে তেড়ে এলেন, 2 দিন হয় নাই সংসারে পারাচ্ছে, এ বেশ্যা আমার পোলাডারে আমার ঠেক্কা দূর করছে। আমারে অপমান করতেছস না, তোরে আল্লাহ ধারে ধারে অপমান করাইব। বাবা এই কালনাগিনী রাখিস না, ওরে এখনই তালাক দে, মা তোরে আবার বিয়া করাম। রাহেলার কান্নার বেগ বাড়ল, পেটে হাত দিয়ে কাঁদতে লাগলো। তা দেখে আমজাদ ভাই হুঙ্কার দিয়ে উঠলেন মায়ের উপর, মা করছি না আমার বউয়ের লগে লাগতে, আমার সামনে আমার বউরে এরাম কথা কইবার সাহস কে দিছে তোমারে? রাহেলা ঠিকই কয়, তুমি মা নামের কলঙ্ক। আম্মা কিছু বলতে গেল, আমজাদ ভাই আম্মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে ঝগড়া মাঝে আতিফও এসে পড়ল। ভাই কর্তৃক মায়ের অপমান দেখে সে এগিয়ে গেল। প্রতিবাদ করতেই এবার ভাইয়ে ভাইয়ে একচোট ঝগড়া হলো, হাতাহাতি পর্যায়ে চলে গেল তা। এক পাতে খাবার খাওয়া 2 ভাই যেন জানে দুশ্মন। আমজাদ ভাই আতিফের নাকে ঘুষি দিল, নাক বেয়ে রক্ত ঝরল। আতিফ পাশে থাকা চেয়ার ভেঙে বাড়ি বসাল। ভাইয়ার মাথা ফেটে গেল, বাড়ির মানুষ জড়ো হলো। আতিফের অবস্থা দেখে ওকে টেনে আনতে গিয়ে কিসের বাড়ি যেন আমার হাতে লাগলো, হাত কেটে গেল। পাড়া প্রতিবেশী জড়ো হয়ে ছাড়ালো। গ্রাম্য সমাজ বলে পুলিশ ডাকলো না, মুরব্বীরাই আলাদা করলো। সেদিনই আমরা ভাই বউ নিয়ে বেরিয়ে গেলেন চিরতরে। সে ঘটনার পর ঘরের আবহ বদলে গেল। আম্মা বেশ বড় সড় ধাক্কা খেলেন। ভাঙা নাক নিয়ে আতিফ ও নিশ্চুপ ব্যথা হজম করছে, রায় করছে না কোনো। পুরো 2 দিন কেউ একটা দানায় মুখে তুলেনি। আম্মা বোবার মতো করে রইলেন ঘরে। ভুলের পাহাড় জমলেও আমাকে বকলেন না, রান্না করে খাবার সাজালেও খেতে আসলেন না। আতিফকে তুলে খাওয়াতে পারলেও আম্মাকে পারা গেল না। ঘরটা কেমন নিস্তব্ধ কবরের মতো ঠেকল। একটু একটু করে ঠিক হলো। আতিফ অফিস যাওয়া শুরু করলো। অফিস থেকে একটা ট্যুরের আয়োজন করলো সেবার। 3 দিনের ট্যুর। আতিফ গেল, আমিও ভাবলাম ঘুরে এলে মনটা ভালো হবে, কিন্তু বিপত্তি বাঁধল ট্যুর থেকে ফেরবার পর। আমি আবিষ্কার করলাম অন্য এক আতিফকে। কাবাবুকে বুঝলাম সে যতটুকু আমার ছিল তাও নেই। আতিফের পরকীয়ার খবর জানার পর আমার পায়ের তলার মাটি সরে গেল যেন। ভালোবাসা এভাবে রং বদলায়। যে মানুষরা এক সমুদ্র স্বপ্ন দেখিয়ে আমার হাত ধরেছিল, আমাকে ঘিরেছিল যার শত পাগলাম, আমার বাবার জন্য পরিবারের সাথে লড়েছিল, সবাইকে মানিয়ে সম্পর্কে বিয়েতে গড়িয়েছিল, সেই মানুষটা আজ কিভাবে অন্যের হয়ে গেল।
আমাদের আসক্ত হয়ে নীল কাগজে সই করে নিজে করে পেয়ে যেই মানুষটা নিজেকে ধন্য ভেবেছিল, বিয়ের বছর গড়াবার আগেই সেই মানুষটা অন্য কারো ভালোবাসার ঘরে করা নাড়ল। যে মানুষটাকে ভালোবেসে আমি সব ছাড়লাম, যার মায় আমি শাশুড়ির অত্যাচার সইলাম, তার ভালোবাসা আজ অন্য কারো বাস। ভালোবাসা কি এত তাড়াতাড়ি উবে যায়? এত ভালোবাসার পর কিভাবে মানুষ পর হয়? কত পাগলামো করে বিয়ে করলো আমায়। বিয়ের আগে আমার প্রতি ওর পাগলামো দেখে বান্ধবীরা বলতো আমি ভীষণ ভাগ্যবান, নইলে এত ভালোবাসা আজকাল মেলা ভার। অথচ আজ আমি কোথাও ভালোবাসার আজ সুখও পাই না। কেবলই অনুভব করি সে মানুষটা আমার থেকে বহুদূর চলে গিয়ে অন্য কারো হাত ধরেছে। এক ঘরে এক বিছানায় থেকেও আমি তার নাগাল পাই না। তার ধ্যানে জ্ঞান জুড়ে অন্য কেউ। আমি ওর পরকীয়ার আজ পাই আতিফ ট্যুর থেকে ফেরার পর। ওর আচার আচরণ কেমন বদলাতে শুরু করলো। আগেই এমন ছিল হয়তো, আমি এত সন্দেহ নিয়ে দেখিনি। নিস্তব্ধ পুরীতে আতিফের শূন্যতা আমাকে পড়াচ্ছিল না চাইতেও। অভ্যাস কিংবা মায় বারবার ওকেই স্মরণ করেছি। কেমন এক অদ্ভুত শূন্যতা অনুভব করছিলাম। রুমের প্রতিটি কোণায় ওর স্মৃতি বড্ড তাড়া করছিল আমায়। আলোড়নে 2-4 কলও দিয়ে ফেলেছিলাম। বরাবরই তাকে ব্যস্ত পেয়েছি। 3 দিনে নিজ থেকে একবারও কল দেয়নি। আমি দিলেও বলতো এখন এখানে ওখানে যাচ্ছি, ব্যস্ত আছি করে কল দিব। সেই পোটা আর হয়নি। 3 দিনের ট্যুর, আতিফ বাড়ি ফিরেছে 5 দিন পর। জিজ্ঞেস করতেই বলল ওখানে এক বন্ধুর বাসা ছিল, সেখানে থেকে গেছে। ট্যুর থেকে ফিরে আতিফের ব্যস্ততা বাড়ল বই কমল না। সন্ধে ফেরা, অফিস, রাতে ঘোরাল। এসে খেতে বসে খাবারের খুদ ধরে রাগারাগি শুরু করত। কি রাঁধছো এটা? এত বাজে খেতে। কখনো প্লেট উল্টে ঘরে চলে যেত। সারাদিন কেমন খিটখিটে আচরণ করে। আগে আম্মা আমার সব কাজে দোষ ধরতেন। রাহেলার বৈরী আচরণের পর আম্মার এখন কিছুটা শিথিল হয়েছেন। সব কথায় চড়া হন না। তিনি নিয়ম করে 3 বেলা রাহেলাকে গালমন্দ করে অভিশাপ দেন, তার ছেলেকে তার কাছে থেকে দূরে সরানোর জন্য। দুবেলা ছেলের আর নাতির জন্য কাঁদেন, আর একবেলা কেবল আমার টুকটাক দোষ ধরে। তবে আগের মতো চেঁচিয়ে ওঠেন না। এখন ঠান্ডা কথায় মনে করিয়ে দেন আমি যেন রাহেলার মতো তার ছেলেকে তার থেকে দূরে না সরানোর সাহস করি। তবে আগের থেকে ভালো দিক হলো এখন খেতে বসে আম্মা আমাকে খেতে ডাকেন। একসাথে খাওয়া হয়। আম্মার সব দায় নিয়েছে আতিফ। এখন সে আমার সব কাজে দোষ ধরে। আমার কোন কাজই তার মন মতো হয় না। সোজা জিনিসও বাঁকা মনে হয়। যতক্ষণ বাড়ি থাকে ধমকাধমকির উপর থাকে। তুই তুকারি করে। কখনো তেড়ে আসে। ওর পরিবর্তনটা চোখে লাগার মতো। বাড়িতে থাকলে প্রায় ওর ফোনে কল আসে। ফোন নিয়ে বাইরে চলে যায়। ঘন্টাখানেকেও আসে না। আগে শুক্রবার বাড়ি থাকতো, বাজার করত কিছু, এখন শুক্রবারে সকালে বেরিয়ে যায়, গভীর রাতে ফিরে। সংসারের প্রতি কোন খেয়াল নেই তার। বাজার সদয় কিছুই করে না, কোন খরচই দেয় না। কদিন খেয়াল করে আমি এক শুক্রবার ওকে বললাম, কোথায় যাচ্ছ? আতিফ বিরক্তি নিয়ে বলল, বেরুচ্ছি। এই শুক্রবারে এমন রেডি হয়ে কোথায় যাচ্ছ? যেখানে ইচ্ছে যাব, তুমি জিজ্ঞেস করার কে? ওর বলার ভঙ্গি দেখে অবাক হলাম। আমি তোমার বউ। আতিফ নিজেকে আয়নায় দেখতে দেখতে বলল, নিজেকে আয়নায় দেখেছ? বস্তির মানুষের মতো লাগে দেখতে। আমার বউ হবার যোগ্যতা আছে তোমার? আমি ক্ষুব্ধ স্বরে বললাম, আমাকে এমন দেখেই তো ভালোবেসে বিয়ে করেছিলে, যেন আজ নতুন দেখছো। আতিফ নির্দ্বিধায় বলল, ভুল করেছিলাম। কি ভেবে যে তোমাকে আমার পছন্দ হয়েছে ভেবে পাই না। আমি আরো কিছু বলতে নিলাম, আতিফ থমকে উঠল। সকাল সকাল ঘ্যান ঘ্যান করিস না তো। এই বিচ্ছিরি চেহারা নিয়ে আমার সামনে আসবি না। তোকে দেখলেই আমার রাগ হয়। আতিফ বেরিয়ে গেল, একদম টিপটপ হয়, যেমন করে সে আগে আমার সাথে দেখা করতে যেত। আমার বুকে কাঁপন ধরল। আতিফের জীবনে কি কেউ আছে? নিশ্চিত হতে ওর ঘুমের ভানে ফোন হাতে নিলাম। আতিফের ফোনের পাসওয়ার্ড জানা ছিল আমার। সেটা দিয়ে ট্রাই করতে ভুল এলো।
ফোনের করা সিকিউরিটি খুলতে পারলাম না। আমার সন্দেহ বাড়ল। আতিফের ফোন বাজছে অনবরত। আতিফ বাথরুমে। বারবার বাজতে দেখে আমি উকি দিলাম, দেখলাম তিশা নাম ভাসছে। আতিফের আত্মীয় মহলে এ নামের কেউ নেই। কে তবে? কলের মাঝে একটা মেসেজ এলো, আপদটা চলে গেছে তাদের সাথে, তাড়াতাড়ি আসো। কোথায় যাবে আতিফ? কে আপদ? কোন দাদি? প্রশ্নগুলো মাথায় ঘুরতে লাগলো। ফের ফোন এলো। ধরতেই কানে এলো এক মেয়ালি গলা, কণ্ঠে তার ভরা আবেদন। বাসায় কেউ নেই, রাত রাঙাতে চলে আসো। আমি রেডি হয়ে বসে আছি। অন্যরকম আবেদনময় গলা। এ গলাটা খুব ঘনিষ্ঠ হওয়া মানুষের সাথে ঘনিষ্ঠ ক্ষণে শোনা যায়। আতিফের সাথে তবে এই মেয়ের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। শুধু প্রেম নয়, আতিফ তার বাসায়। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। স্তব্ধ হয়ে বসে রইলাম। মাথা ঘুরে উঠল যেন। মেয়েটা হ্যালো হ্যালো বলে কল কেটে দিল। আমার যেন কিছু বিশ্বাস হচ্ছিল না। আতিফ রাগচ্ছা ঠিক আছে, কিন্তু এমন দুশ্চরিত্র রূপে বিশ্বাস হচ্ছিল না। ফোনটা লক হয়ে গেল। আমি কি ভেবে ইংরেজিতে তিশা শব্দটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করলাম। আমার বুকে আলোড়ন তুলে লক খুলে গেল। ফাটল ধরা হৃদয়টা পুরোপুরি ভাঙল হোয়াটসঅ্যাপে ওদের কনভারসেশন পড়ে। ওদের অন্তরঙ্গ ছবি, কথোপকথন, প্রেমালাপ পড়ে আমার দুনিয়া নড়ে উঠল। আমি ঝাপসা চোখে চেয়ে রইলাম আতিফের পাঠানো ভালোবাসি মেসেজটায়। এভাবে ভালোবাসার রদবদল হয়। আমার বুক ভেঙে কান্না এলো। শাশুড়ির এত অত্যাচার সহ্য করে হাজার কাজ সামলে যার জন্য পড়ে আছি এই সংসারে, সেই মূল্য দিয়ে। আমি ফোনটা হাতে নিয়ে বসে রইলাম। আতিফ বাথরুম থেকে বেরিয়ে আমার হাতে ওর ফোন রেখেই তেড়ে এলো। আমি ছলো ছলো চোখে প্রশ্ন করলাম, তুমি এই মেয়েটার সাথে? টুকরে উঠলাম আমি। আতিফ শো মেরে ফোনটা নিল। স্ক্রিনে এক পল তাকিয়েই চেঁচিয়ে উঠল, থাপড়িয়ে দাঁত লাল করে দেব। কোন সাহসে আমার ফোন চেক করেছিস? ঘরে বউ রেখে অন্য নারীর দিকে ঝুঁকতে একটুও বাঁধল না তোমার? ওই কুকুরের বিছানায়। ছি আতিফ, আমাকে এভাবে ঠকালে তুমি? আমি একটু চেঁচিয়ে উঠলাম। ওই নারীর দিকে আঙুল তুলতেই আতিফ চড়াও হলো। এমন করে আতিফ কখনো আমার জন্য রুখে দাঁড়ায়নি। ঠাস করে চর বসার গালে। চুলের মুঠি ধরে বলল, ওকে নিয়ে একটা বাজে কথা বলবি, জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কুকুরি ছাড়া কেউ পরকিয়া। শেষ করবার আগে বৃষ্টির মতো টুকটুক করে পড়ল আমার পিঠে লাঠির বাড়ি। আমার আর্তনাদে এতক্ষণে আম্মা ছুটে এলেন। জীবনে প্রথমবার একটু দয়া হলো আমার উপর। বাঁচাতে এলেন। ছেলের হাত থেকে লাঠি নিয়ে ধমকে উঠলেন, করতেছিস কি? মায়ের কিছু হইলে জেলের ভাত খাইতে হইব। আতিফ রাগে গড়গড় করে বলল, এইখান কিরে আজই বিদায় কর। আমার ঘরে আর যেন না দেখি। বেশ্যা পায়া। আতিফ চলে গেল। আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম মেঝেতে। আম্মা এসে চড়া গলায় বললেন, যেন পোলাডার মাথা গরম, বুইঝা চলবা না, তাইলে তো আর মার খাইতে হইত না। আম্মা তখনও জানেন না ছেলের কীর্তি। জেনেও এর বেশি কিছু বললেননি। কেবল বললেন, পোলা মানুষ অমন এক আদ্র করবই। বউ হয়ে আটকাইয়া রাখতে পারল না। আম্মা মলম ফেলে দিয়ে চলে গেলেন। আমি স্থির হয়ে পড়ে রইলাম এখানে। বুক ভেঙে আসছিল। এত যন্ত্রণা হচ্ছে। যার কথা ভেবে এই সংসারে পড়ে রইলাম, সে যখন আমার রইল না, তখন আর কার জন্য থাকব? কোনোমতে নিজেকে টেনে তুলে বাপের বাড়ি চলে এলাম। আমি জানি ওখানেও আমার জায়গা হবে না। সমাজ আমাকে টিকতে দিবে না। কিন্তু এই রুগ্ন শরীর নিয়ে যাওয়ার মতো আর কোন ঠাঁই নেই আমার। আমার অবস্থা দেখে বাবা মা থমকে গেলেন। মা আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে আমার গায়ে মলম লাগাতে লাগলেন। স্বামীর মার খেয়ে বিছানা নিলাম আমি। দুদিন পর সেই জেঠি আমার ঘরে এলেন। একটা বছর ও জামাইরে আঁচলে বাইদা রাখতে পারল না। জামাইন আরেক বেরি লগে ধরা খাইতেছি। ছি, আমি অবাক হলাম।
উনি কিভাবে জানলেন? আমি তো কাউকে বলিনি, মাও বলেননি। তবে পরে ঘাটাতে গিয়ে জানতে পারলাম আতিফ তার পরকীয়া সঙ্গীর সাথে ধরা খেয়ে এখন জেলে। তিশা বিবাহিত, তার একটা 3 বছরের বাচ্চা আছে। স্বামী বিদেশ থাকে, শাশুড়ির সাথে ঝগড়া করে একা বাসায় উঠেছে। বাচ্চা আর কাজের মেয়েকে নিয়ে থাকে। স্বামী না জানিয়ে হুট দেশে আসে বউকে সারপ্রাইজ দিবে বলে। এসে নিজেই সারপ্রাইজ হয়ে যায়। তার ছেলেকে কাজের মেয়ের কাছে বাসায় রেখে তিশা বাইরে গেছে। কাজের মেয়ের মারফত জানতে পারে স্ত্রীর প্রেমিকের সাথে লীলাকীর্তি। প্রায়শই বাসায় আসে লোকটা। 2 দিন আগে তাকে আর ছেলেকে পাঠিয়ে দিয়েছে একলা বাসায় প্রেমিককে রেখে। কাজের মেয়েও জানে সব। তিশা তাকে হুমকি দিয়ে রেখেছে মুখ খুললেই গায়েব করে দিবে। সরল মেয়ে কাউকে বলেনি তাই। মাথার ঘাম পায়ে ফেলে রক্তমাংস ঝরিয়ে যার জন্য টাকা আয় করছে, বিদেশ পড়ে আছে, তার এই ছলনা মানতে পারেনি প্রবাস ফেরত স্বামী মিজান। কঠোর প্রতিশোধের পরিকল্পনা কষলেন। হাতে নাতে ধরবার পায়তারা করে লুকালেন ঘরে। স্বাভাবিক নিয়মে তিশা বাড়ি ফিরল। একলা নয়, প্রেমিক সমেত। বাচ্চার খোঁজটাও নিল না। ঘরে গিয়ে দৌড় দিল। খানিক বাদেই সে ঘর থেকে হাসির শব্দ, চিৎকার ভেসে এলো। সবটাই পরখ করল মিজান। মাদাল হাওয়ার মুখ্যম সময় দরজা ভেঙে ঘরে ঢুকে গেল মিজান। একবারে হাতে নাতে পাকড়াও করল দুজনকে। তার হইচই চিৎকার চেঁচামেচিকে লোক জড়ো হলো। ছিছি করে গণদোলাই দেয়া হলো দুজনকে। সবচেয়ে বেশি মারা হলো প্রেমিককে। আধামরা করে পুলিশে দেয়া হলো। যুগটাই প্রযুক্তির আওতায়। হাতে হাতে ফোন, ক্যামেরা। এই সমস্ত চিত্র ভিডিও করে দৃশ্যপট লিখে সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়েছে উপস্থিত জনতা। 1 থেকে 2 করে করে তা ভাইরাল। যার ফলশ্রুতিতে খবর আমাদের বাড়ি অবধি এসে পৌঁছালো। বাবা বললেন, ধর্মের কল বাতাসে নড়ে। আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। মা খুশি হলেন, ভয় পেলেন। মেয়ের ঘর ভাঙার দুর্নাম বয়ে আনা মেয়ের জন্য অপর মেয়ের বিয়ে না হবার ভয়। আমি কিছুই বললাম না। ভিডিওতে লোকলজ্জায় উদাম গায়ের আতিফকে মাথা নিচু করে থাকতে মার খেতে দেখেও আমার বুক কাঁপল না। আশ্চর্য। পুরো ভিডিওটা দেখলাম। তিশাকে মার খেতে দেখে ওর বাচ্চাটা মামা বলে কাঁদছিল, তাও চোখে পড়ল। আমার শুধু বাচ্চাটার জন্য দুঃখ হলো। কানে ভাসছে আপদ শব্দটা। সে যে মায়ের জন্য কাঁদছে, সেই মা তাকে আপদ ভাবে। মা সন্তানকে আপদ ভাবে। কি ভয়ঙ্কর কথা। তিশার স্বামীর হতাশ মুখটাতে ভীষণ দুঃখ। জীবনের সুখ উজাড় করলো, অথচ কি পেল? দেশে যাতে বউটা ভালো থাকে তাই লেবারের কাজ করে, খেয়ে না খেয়ে টাকা পায়। সেই টাকাতে বউ প্রেমিক নিয়ে ফুর্তি করে। লোকটা বোধ হয় বউকে তালাক দিবে, বাচ্চাটাকে নিজের কাছে রাখবে। বলতে শুনলাম, বাচ্চাটার কি দোষ? সে কেন মা হারাবে? সে কি এমন মা ডিজার্ভ করে? লোকটার কি দোষ? আমার কি দোষ? কেন আমরা শাস্তি পেলাম? স্ত্রীর ছলনা আর সম্মানহানিতে ক্ষুব্ধ হয়ে মিজান গোটা 20 মামলা ঠুকেছেন আতিফের বিরুদ্ধে। থানা পুলিশ হাত করে পণ করেছেন সারা জীবন জেলে পচে মরাবেন। দুহাতে টাকা ঢালছেন, প্রভাবশালী লোক ধরেছেন। শক্তপোক্ত যত অভিযোগ তুলেছেন তার বিচার হলে মনে হয় না বছর 5 আগে ছাড়া পাবে। উকিল ম্যানেজ তো দূরে থাক, আতিফকে জেলে দেখতে যাবারও কেউ নেই। তার এলাকায় ছিছি রটে গেছে। বউ রেখে অন্য কার বিছানায় ধরা পড়েছে, একই নোংরা কথা। আত্মীয় মহলের কেউ পরিচয় দিতেও রাজি নয়, থানায় যাওয়া তো দূর। বড় ভাইয়ের সাথে আগেই ঝামেলা, তিনি খুশি বই দুঃখী হবেন না। এক বোন আছে। ভাইয়ের কেচ্ছায় শ্বশুরবাড়িতে টেকা দায় হয়েছে তার। পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়ায় যখন এসব নিউজ প্রচার হচ্ছে তখন আপাকে পাঠাচ্ছে সব। কেউ টিপ্পনি কাটছেন। লজ্জায় আবার মাথা কাটা যাচ্ছে। সেই ভাইকে ছাড়াতে গিয়ে লজ্জার মাথা খেতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছেন। বাদ বাকি রইল আম্মা। একলা মানুষ, কি করবেন তিনি? থানাও চিনেন না। এই কঠিন সময়ে আম্মার আমাকে স্মরণ হলো। একটা কল দিলেন।
সন্তানহারা মায়ের আর্তনাদ ভেসে এলো। অজরে কেঁদে অনুরোধ করলেন তার ছেলের কাছে নিয়ে যেতে, তার ছেলেকে ছাড়িয়ে আনতে। এসব মিথ্যা, সবাই তার ছেলেকে ফাঁসাচ্ছে। আতিফ নির্দোষ। অন্যের বিছানায় ধরা পড়া পুরুষের পক্ষ বিপক্ষে হয়ে সায় কিংবা রায় কোনটাতেই গেলাম না আমি। আমার কান্নার বেগ বাড়ল। আমি তবুও নিশ্চুপ রইলাম। আমার ঘরে পাড়া প্রতিবেশীদের ভিড় জমল। কেউ সান্ত্বনা দিল, কেউ টিপ্পনি কাটল। ঘরে বউ থাইক্কা যদি পুরুষ বাইরে যায় তয় বউ আছে কেন? এগুলান তো বউর দোষ। স্বামীরে আটকাইয়া রাখতে জানে না, এ কেমন বউ? কেউ বলল। আমি আগেই ভাবছিলাম এ পোলার চরিত্র ভালো না। অথচ ঈদের আগে বাপের বাড়ি কটা দিন বেশি থাকতেই তিনি রটিয়েছেন আমার চরিত্রের দোষ আছে। আমি ঘর করতে পারতেছি না। আমি সব শুনলাম, দোষও বরণ করলাম, আসলেই আমার দোষ। রান্নাঘরের কাজ বাদ দিয়ে সারাদিন সেজেগুজে বসে থাকা উচিত ছিল। স্বামীর মনোরঞ্জনে আমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত ছিল। আমারই ব্যর্থতা, কেন আমি সেজেগুজে স্বামীর সামনে নিজেকে প্রদর্শন করে গেলাম না? কেন কাজ করলাম? আমার র্যাম্প মডেল হওয়া উচিত ছিল। এক হাতে খুন্তি, অন্য হাতে লিপস্টিক রাখার দরকার ছিল। দিনেক যাবার পর আম্মা পাগলপাড়া হয়ে আমাদের বাড়িতে ছুটে এলেন। আমার হাতে পায়ে ধরলেন, আঁচল মেলে কেঁদে আকুতি করলেন। আমার পোলাডারে ভিক্ষা চাইতেছি, আইনা দাও মা। ওরা আমার পোলাডারে মায়েরা ফেলাইব। আমি এক নজর দেখবার উপায় নাই। আমার পোলাডারে আমার কাছে ফেরাইয়া দেও। পোলাডার তুমি ছাড়া কেউ নাই। স্বামীর সব কিছু ভিক্ষা বাঁচানো তোমার দায়। আদেশ, উপদেশ, পরামর্শ, অনুরোধ, আকুতি, বিনতি কোন কিছুই বাদ রাখলেন না। বিয়ের পর প্রথমবারের মতো এক বাক্যে 3 বার করে মা সম্বোধন করা দেখলাম। মা বলে পায় পড়ার জোগাড়। আম্মার আকুলতা এত বেশি যে আমাকে ভাবাতে বাধ্য করল। আমি আতিফকে দেখতে যাবার সিদ্ধান্ত নিলাম। আমার পরিবার, পাড়া প্রতিবেশী করা মানা করল। আমাকে বেহায়া উপাধি দিল, যে স্বামী অন্য নারীর সাথে বিছানায় ধরা খায় তাকে দেখতে যাচ্ছি, বেহায়া না হলে কেউ এমন করে। মা রেগে বললেন, তুই আর যাইতে পারবি না। ওই নশা পোলা জেলে পইচা মরু। লাথি মায়েরা ছাইরা আয়। আইজরা যদি তুই ওই পোলার কাছে যাস, এ ঘর বন্ধ তোর লিগা। মানুষটাকে আমি এক সময় ভীষণ ভালোবেসেছিলাম। এত কিছুর পরও যার ছিটে ফোটা রয়ে গেছে। সে অন্যতে আসক্ত বলে আমার গায়ে হাত তুলতে দ্বিধা করেনি, কিন্তু আমি তো কারো আসক্ত নই। আমার দ্বিধা হচ্ছে আমি পারবো না। কারো কথা শুনলাম না। পরদিনই আম্মাকে নিয়ে গেলাম জেলে। কথাবার্তা বলে আতিফের সাথে দেখা করতে গেলাম। সারা শরীরে মারে দাগ নিয়ে এক কোণে হেলে পড়ে আছে আতিফ। স্যান্ডো গেঞ্জি গায়ে, হাতের রেখায় রেখায় কাটা দাগ। রক্ত জমে কালসিটে দাগ বসেছে, কেটে ফুলে একাকার। কোথাও আবার তাজা রক্ত লেগে আছে। শরীর ভেঙে পড়েছে। ছেলের অবস্থা দেখে আমার মূর্ছা যাবার অবস্থা। হায় হায় করে উঠলেন। মায়ের কথা শুনে আতিফ শরীরের অবস্থা ভুলে দৌড়ে এলো। মা ছেলের এক চোর কান্না হলো। আম্মা আশ্বাস দিলেন ছেলেকে, আমরা আয়া পড়ছি, এবার তোরে ছাড়াইয়া নিয়ে যাম। তোর বউ আইছে। এতক্ষণ আমি আড়ালে ছিলাম, আতিফের সামনে যাইনি। এবার সামনে গেলাম, শান্ত চোখে ওর দিকে তাকালাম। আমি তাকালো না আমার দিকে কেন যেন। জেলে ডান্ডার বাড়ি খেয়ে ঠান্ডা হবার কালে প্রেমিকাকে মনে আসে না, মনে আসে শুধু নিজের ভুলগুলো। আতিফেরও হয়তো মনে পড়ছে। আম্মা বললেন, পোলাডারে বুঝাইয়া কও তুমি ওরে ছাড়াইয়া নিয়ে যাইতে আইছো। আমি তখন আতিফের দেহের ভাঁজে প্রতিটা মার গুনে দেখছিলাম। 32টা হলো সবে। আম্মার কথায় শতকরা এলোমেলো হয়ে গেল। বিরক্ত হলাম বটে, আম্মার উপর, নিজের উপরও। আতিফের চোখের দিকে তাকালাম। আমার চোখে একের পর এক আতিফের কীর্তিগুলো ভাসছে। শান্ত স্বরে বললাম, তোমার মনে হয় আমার তোমাকে ছাড়িয়ে নেওয়া উচিত? আতিফ হুঙ্কালে প্রশ্নে চমকে তাকালো এক পলক। আমার রক্তচক্ষুতে নজর মেলাতে পারল না। আগেকার কথা স্মরণে এলো বোধ হয়। চট করে মাথা নোয়াল।
আম্মা উদ্বিগ্ন হয়ে বললেন, কেন মনে হইব না? তুমি ওর বউ, স্বামীরে রক্ষা করা তোমার ধর্ম। আমি আলগোছে হাসলাম। আর স্বামীর ধর্ম বুঝি অন্য নারীদের মত্ত হওয়া। পরিবার বউকে কথায় পিছলেও টু শব্দ না করা আর অন্য নারীর দিকে আঙুল তুলতেই গায়ে হাত তোলা। আতিফ অনুতাপ নিয়ে চাইল। আমি তাকালাম না ওর দিকে। আম্মার দিকে তাকিয়ে বললাম, আমি আপনার পোলারে ছাড়াইতে আসি নাই আম্মা। আম্মা আকাশ থেকে পড়লেন যেন। মানে দেখি, এতদিন যাবৎ সংসারে আমার উপর যত কিছু অন্যায় হয়েছে সবকিছুর জন্য ক্ষমা করতে পারলেও পরকীয়ার জন্য কোন ক্ষমা করতে পারবো না। আম্মা রেগে গেলেন। ওরে না ছাড়াইলে কেন আইলি তুই? রূপ দেখাইতে। আমার পোলারে না ছাড়াইলে সংসার করবি কার লগে? নাগর জুটাইছস। রাগে আম্মা পূর্বের স্বরূপে ফিরে এলেন। নিচু গলায় 2-4টা গালিও দিলেন। আমি সেসব গায়ে মাখলাম না। লম্বা শ্বাস টেনে বললাম, আমি এসেছি আপনার ছেলেকে বাবা হওয়ার দুঃসংবাদটা দিতে। আম্মার রাগ উবে গেল, হতবিহ্বল হয়ে তাকিয়ে রইলেন। আতিফ স্তব্ধ হয়ে তাকালো। আমি স্পষ্ট দেখলাম ওর গা কেঁপে উঠল। হাত বাড়ালো আমার দিকে। আমি ছিটকে সরে এলাম। শক্ত গলায় বললাম, একদম হাত বাড়াবে না। আমি চাই না তোমার মতো দুশ্চরিত্র লম্পট লোকের ছায়াও আমার সন্তানের উপর পড়ুক। নেহাত তুমি বাবা বলে খবরটা দিতে আসা। ভাবলাম বাচ্চাকে তো পাবে না, অন্তত জেনে রাখো প্রচন্ড দুর্ভাগ্য নিয়ে তোমার সন্তান হিসেবে কেউ একজন আসতে যাচ্ছে। আম্মা কেঁদে উঠলেন এবার। বাচ্চারার কথা ভাইবা সব ভুইলা যায় সংসার করো। মাফ কইরা দাও। কার সাথে সংসার করব? যে অন্যের বিছানায় ধরা খায়। পরকীয়া সাধারণ অপরাধ নয়, প্রচন্ড ঘৃণিত কুখ্যাত অপরাধ। আমি ওকে ভালোবেসে পরিবার ছেড়ে ওর হাত ধরে এসেছি। কখনোই যা করিনি, সংসার বাঁচাতে সব করেছি। তবুও ওর মন পেয়েছি। আমার কোন সমস্যা হলে আমাকে বলতো, আমি ঠিক করে নিতাম। ওকে একটাবার আমাকে বোঝার চেষ্টা করেছে। আমাদের মাঝে সমস্যা হলে বলতো, দুজন বসে সমাধান করতাম। এ যদি আমাকে একটু বুঝতো, একটু সময় দিত, আগল নিত, তবে খুব সুন্দর একটা সম্পর্ক হতো। এখন সারাদিন কাজ করেও যতটুকু পারি ওকে সময় দিয়েছি। বিনিময়ে এই দিনের পর দিন ও আমাকে ঠকিয়ে গেছে। এটা ভুলে যাব। ও তো ওর পাপের শাস্তি পাচ্ছে। কিন্তু আমি কিসের শাস্তি পাচ্ছি? ঘরে টেকা যাচ্ছে না মানুষের কথার জন্য। এখানে আমার দোষটা কোথায়? আমার জীবন কেন নষ্ট করলো? আর আমার বাচ্চাটা ওর কি দোষ? ও কিভাবে দুশ্চরিত্র বাবার পরিচয়ে বেড়ে উঠবে? কাল যখন বাচ্চাটা বড় হবে তখন আশপাশের মানুষ তাকে যত্ন করে মনে করিয়ে দিবে তার বাবা অন্য নারীর সাথে নষ্টামি করতে যেতে ধরা খেয়ে যেতে। ও তখন কি শিক্ষা পাবে? বাচ্চাটাকে কেউ আস্ত রাখবে? আপনার ছেলেকে আমি ছাড়িয়ে আনলাম, 2 দিন পর সে আমার বাচ্চার সামনেই অন্য নারীর সাথে। ওই বাচ্চার সামনে তো ওরা এমনই করত। কি ভুলবো? কিসের জন্য মাফ করব? মারের জন্য নাকি ভিডিওর জন্য? পোলা মানুষ অমন এক আত্ম করেই না। আম্মায় বলে আপনি ছাড় দিবেন না। পরকীয়ার সব হার নারীর নয়। নারী সবসময় সমাজের কটাক্ষ সয়, পুরুষ পার পেয়ে যায়। অথচ সেও সমান দোষী। ঘরে বউ রেখে সে অন্যদিকে ঝুঁকবে কেন? মাঝরাতে সেই নারীর বাড়ি যায়, মেয়েটা আসে না। আপনার ছেলে ওই মেয়ের জন্য 2 দিন সিলেট থেকেছে। ওই মেয়ের বাসায় গিয়েছে। এখানে কি কেউ তাকে বাধ্য করেছে? বাচ্চাটার প্রতি মায়া হয়নি। আমাদের 4টা জীবন নষ্টের জন্য আপনার ছেলেও ততটুকু দেয় যতটা ওই মেয়েটা। তারও শাস্তি প্রয়োজন, কঠিন শাস্তি পেতেই হবে। আজ ছাড় ফেলে কাল আরেকটা ঘর ভাঙবে। দুঃখিত মা, পরকীয়ার কোন ক্ষমা নেই। শুরু শাস্তি আর ঘৃণা। আতিফ কাবা গলায় বলল, সরি। আমি তার ছেলের হাসি দিলাম। নেহাত 14 শিখের ঘরে আছে, ছাড়া ফেলে কালই ওই মেয়ের কাছে যাব। আমার গায়ে হাত তুলবে। আমি শুধুই এখন জেল থেকে ছাড়া পাওয়ার মাধ্যম, আর কিছুই না। ওর দিকে তাকিয়ে বললাম, সরি।
মানুষ খুন করে সরি বললেই সে জীবিত হবে। এক সরিতে তুমি তোমার চরিত্র শুদ্ধ করতে পারবে, সব মুছে ফেলতে পারবে, আমার গায়ের দাগ মুছতে পারবে। তুমি জঘন্য পাপ করেছ, যে পাপ ধুয়ে যায় না, মুছে যায় না, ভোলা যায় না, শুধু জীবন ধ্বংসে যায়। আতিফ মাথা নোয়ালো। আমি বললাম, ফের? তুমি আমাকে ছাড়তে চাইছিলে না, যাও আজ আমি তোমাকে মুক্তি দিলাম। আমি এবং আমার বাচ্চা চিরতরে তোমাকে ছেড়ে দিলাম। জীবনে আর দ্বিতীয়বার আমার সামনে পড়বে না। চরিত্রের সাথে তুমি বাচ্চার অধিকারও হারিয়েছ। তুমি কখনো দেখবে না তোমার বাচ্চাকে, শুনবে না ওর কথা, শুধু জেনে থাকবে তোমার একটা সন্তান আছে, যে তোমার ভালোবাসা পাবার আগে আঘাত পেয়েছে। পরকীয়া নামক বিষ খেতে এসে থাকা গর্বে তোমার আচর পেয়েছে, যে কখনো তোমাকে বাবা ডাকবে না। আমি বা আমার সন্তান কখনো তোমাকে মাফ করবে না। পরকীয়ার কোন ক্ষমা নেই, পরকীয়ার কোন সান্ত্বনা নেই, যুক্তি নেই। তাদের ভালো থাকতে নেই, তাই কিছু নেয়া দেয়া করছি না। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। আমি বোধ হয় পাথর হয়ে গেছি। এত সাহস কোথা থেকে এলো কে জানে। হয়তো ধাক্কা খেয়ে পাক্কা হয়েছি। যাদের সাথে চোখ তুলে কথা বলতেও আমার দ্বিধা হতো, আজ তাদের মুখের উপর ঝামটা মেরে এলাম। নিজের সাহস দেখে নিজেই অবাক হলাম। জেল থেকে বেরোবার আগে আরো একটা কাজ করলাম। বিয়ের পর আতিফ আমাকে একটা সোনার কানের দুল দিয়েছিল, কানে পড়া ছিল। আসার আগে জুয়েলার্সে গিয়ে বিক্রি করে এসেছে, বেশ চড়া অঙ্ক হাতে। সবটা জেলারের হাতে তুলে দিলাম, বললাম, প্রতি মাসে অন্তত 2 বার করে খাতিরদারি করবেন, মনে করিয়ে দিবেন দুটো বাচ্চার কথা। সেই স্মরণে যেন সারা মাস কাটাতে পারে। বছরখানেক অবধি এই খাতি যত্ন বজায় রাখলে আমি কৃতজ্ঞ হব। পেটে হাত দিয়ে বেরিয়ে এলাম। কড়া রোদে হাঁটা ধরলাম, জানি না কোথায় যাব। শুধু জানি এই সমাজ আমাকে ভালো থাকতে দিবে না। আমাকে বাঁচতে হবে, ভালো থাকতে হবে, আমার বাচ্চাটাকে সুন্দর একটা জীবন দিতে হবে, যবনিকা যাত্রায় নামতে হবে। সমাপ্ত। বিশেষ দ্রষ্টব্য: আপনি যদি ভেবে থাকেন এটা কাল্পনিক গল্প, তবে ভুল। এই গল্পের প্রতিটা চরিত্র বাস্তব থেকে তোলা। এমন কিছু জীবনের গল্প, যাদের কারো গল্প আমি শুনেছি, কারো জীবন আমি দেখেছি। গ্রামীণ জনপদে এখনো অপসংস্কৃতিতে ভরা। শহর গ্রাম সবখানেই নিকারজনক অনেক ঘটনা দেখা যায়। এক কথায় এই গল্পটা সত্য ঘটনা অবলম্বনে রচিত।